আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আহ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বেশ কিছু আসলে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। যখন তুমি ক্লাসটা দেখতেছো তখন হয়তো বা হয়েছে বা হয়নি, বাট যখন আসলে তোমার এই হাজিদানেশের পরীক্ষা তখন কিন্তু অলরেডি তোমার বেশ কিছু পরীক্ষা হয়ে গেছে অলরেডি। মানে ও বেশ কিছুর ভিতরে আমি তোমার এগ্রি পরীক্ষাটার কথা বলতেছি, তখন কিন্তু হয়ে গেছে, বাট যখন আমি রেকর্ড করতেছি তখন অলরেডি তোমার এগ্রি পরীক্ষাটাও বেশ কিছু বাকি আছে। সো যাই হোক, আমি ওভারঅল কথা বলি একটু। হাজিদানেশ ভর্তি পরীক্ষাটা এবার তোমরা জানো যে আসলে সেপারেটলি অনুষ্ঠিত হতে চলেছে, আমাদের গুচ্ছের ভিতরে হচ্ছে না। সো যদি কৃষিতে কারো চিন্তাভাবনা থেকে থাকে, আগে কিন্তু আমাদের হাজি দানেশের, যদি তুমি আসলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ইতিহাসটা জানো, তাহলে কিন্তু জেনে থাকবা যে এটা কিন্তু আমাদের এগ্রিকালচারের জন্য যথেষ্ট সুনামযুক্ত একটা বিশ্ববিদ্যালয়। এগ্রিকালচারাল ফ্যাকাল্টি এই ইউনিটে যেটা আছে, এবং বি ইউনিটে আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি যে অংশটা আছে সেটাও খুবই খুবই সমৃদ্ধ, এবং বর্তমানে আসলে এটার সাফল্যতার স্বাক্ষর রেখেই চলেছে। সো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে যে যেহেতু এটা হাজিদানেশ ভর্তি পরীক্ষাটাও তুমি যদি লক্ষ্য করো তাহলে গুচ্ছের জাস্ট কিছুদিন আগে হতে চলেছে, তাই এখানে আরেকটা খুব ভালো মতন যেটা বলবো যে কম্পিটিশন, বা যে পাবলিকগুলো অন্তত গুচ্ছে পরীক্ষা দিত তারা সবাই যে হাজিদানেশে পরীক্ষা দিবে, কারণ হাজিদানেশের মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ছিল, যেহেতু মানে গুচ্ছের ভিতরে যেহেতু ছিল হচ্ছে এই আমাদের HSTU, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই একটা ভালো এখানে এঙ্গেজমেন্ট প্লাস কম্পিটিশন দুইটাই হওয়ারই চান্স আছে। তাই হেয়ার উই আর টু হেল্প ইউ অ্যাকচুয়ালি। আমরা এখানে তোমাদেরকে এসেছি আসলে সাহায্য করার জন্য, বিশেষ করে শেষ সময়ে এসে ক্লাস করো, এই কোর্স কিনো, ওই কোর্স, এই কাজ করো, এই করো, এগুলা রিলেটেড কথাবার্তা আমরা নিজেরাও বলতে চাই না, আমরা তোমাদেরকেও বলতেছি না। বাট আলটিমেটলি আমি অলরেডি এরকম একটা পোস্টও করছিলাম, যেটা আমাদের উপলব্ধি, সেটা হচ্ছে ভাইয়া যে ধরো 100 জন মানুষের ভিতরে 90 জন মানুষও যদি চিন্তা করে যে না আমার এরকম কিছু লাগবে না, আমি একা পারবো, আমরা অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। বাট স্টিল 10 জন মানুষ, আমার মতন 10 জন মানুষের কাছে দেখা যায় যে তারা চায় যে ভাইয়া আমি একটা জিনিসের সাথে যুক্ত থাকি, যেটা আমাকে একটা রুটিন দিবে, যেটা আমাকে একটা ফ্লো দিবে, যেটা আমাকে একটা গোছানো সব কিছু দিবে। সো আমরা এখানে আসলে তোমাদের কাছে বেশ কিছু জিনিসটা অফার করতেছি, দ্যাটস ওয়াই এরকমভাবে একটা কম্প্যাক্ট জিনিসকে সাজানো হচ্ছে। তোমাকে বই দেওয়া হচ্ছে যেটাতে তুমি পড়াশোনা করতে পারবা, তোমাকে এখানে কম্প্যাক্ট ক্লাস দেওয়া হবে। এই যে যেমন আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়টার ক্লাস কমপ্লিট করবো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের হাজিদানেশের মধ্যে কোন চ্যাপ্টারটা কমপ্লিট করবো বলো ভাইয়া? গুণগত রসায়ন। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, ইনশাল্লাহ তোমরা ভালো মতন বুঝতেও পারবা। যাবতীয় কোয়েশ্চেনগুলো আমরা থিওরি দিয়ে সলভ করাবো, নতুনভাবে তোমাকে আমি নতুন কোনো কিছু এসে থিওরি পড়ানো শুরু করবো এরকম না, বাট কোয়েশ্চেন এবং তার রিলেভেন্ট থিওরিটা মাসবি থাকবেই। তুমি যদি এটা কমপ্লিট করো 75% প্লাস কমন ইজিলি পেয়ে যাবা হচ্ছে টাইপ ওয়াইজ। আর বাকিটা কমন যদি পেতে চাও তাহলে এটা সলভ করে তোমাকে যে ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে, আইদার ইবুক বলো অথবা তুমি যদি হার্ড কপি অর্ডার করে থাকো তাহলে হার্ড কপি, যেটাই বলো না কেন সেটাকে সলভ করো, কোয়েশ্চেন মানে ইগুলাকে রিপিটেশন করো, তোমার যে কনসেপ্টগুলো সেগুলোকে রিপিটেশন করো। যাক, আমরা আর কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাসের ভিতরে চলে যাই। আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম খান ভাইয়া, আর পড়াশোনা করতেছি আপাতত ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে আমরা শুরু করি আমাদের লেকচারটা। আচ্ছা, প্রথমে চলো আমরা কোশ্চেন দেখি। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা বলতেছে গুণগত রসায়ন অধ্যায়টার প্রথম কোশ্চেন বলে হাইড্রোজেনের পরমাণুর ব্যাস কত? হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? আচ্ছা, তো আমরা আসলে ব্যাসার্ধ দিয়ে অনেক কিছু দিয়েই আসলে নির্ণয় করি। একটা আমি তোমাকে ট্রিক শিখাই, যেটা আসলে আলহামদুলিল্লাহ এখানে কাজে লাগবে না, বাট স্টিল আমি শিখাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, তুমি জানো বিষয়টা যে আর বা যেটা আমাদের ব্যাসার্ধ, সেটাকে আমরা বলি হচ্ছে ফর্মুলা দিয়ে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার। এই জিনিসটার সাথে তো তোমরা আশা করি দ্বিমত পোষণ করবা না, তাই না? ওকে, এখন আমি যদি এই জিনিসটাকে আরেকটু ভাঙি, হ্যাঁ, দিয়ে যদি আমি আর এন বলি, তাহলে ধরো আমরা চাইলে সব কিছু যে এন আর জেড বাদে সবাইকে আমি কি রাখতে পারি? এন আর জেড বাদে সবাইকে আসলে আমরা রাখতে পারি যে তারা আমাদের ধ্রুবক। ওই ধ্রুবকটুকুর ক্যালকুলেশন করলে 0.53 অ্যাংস্টর্ম আসে। অ্যাংস্টর্ম মানে কত? 10⁻⁻10। আচ্ছা, ইনটু থাকে হচ্ছে কত? এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, বিষয়টা এরকম। ওকে, এটা বাট এই জিনিসটা না আমার এখানে লাগবে না। হাইড্রোজেন পরমাণুর ব্যাসের কথা বলছে না ভাইয়া? হাইড্রোজেন পরমাণুর ব্যাস মানে হচ্ছে এটা আমাদের সর্বপ্রথম যে পরমাণু, যেটা নিয়ে তুলনা করা হয় যে পরমাণুর ব্যাস কত, ওটাই কিন্তু হাইড্রোজেন পরমাণুর ব্যাস। সো এখানে বলা হয়, আমরা জানি যে পরমাণুর ব্যাস, পরমাণু, এটা কে বলে গেছিলেন জানো? রাদারফোর্ড সাহেব। পরমাণুর ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ, এটাকে ডাবল দিয়ে গুণ করলেও কিন্তু ব্যাস চলে আসবে, এটাকে ডাবল দিয়ে গুণ করো, বুঝতে পারবো আসলে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ব্যাস যেটা, সেটা হচ্ছে ব্যাস, এটা হলো আমাদের, এটাকে ডাবল দিয়ে গুণ করলেই তো বুঝতে পারতেছো কত হয়ে যাচ্ছে। মানে 106 কাইন্ড অফ আসতেছে না, 106 মানে 1.06 এরকম আসতেছে। সো ওইটাই আসলে ঘটে, এটাই বোঝাই হচ্ছে যে 10⁻⁻10 মিটার, এটা হচ্ছে পরমাণুর ব্যাস। হ্যাঁ, আর যদি আমরা চিন্তা করি নিউক্লিয়াসের ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ, উপরে যে সূত্রটা লিখছি সেটা তো ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাস এর থেকে কি আরও ছোট হবে না? অবশ্যই ছোট হবে। নিউক্লিয়াস এর ব্যাস
ব্যাস কিন্তু বুঝো ভাইয়া ভালো করে, উত্তরে চাইছো ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ গুলিয়ে ফেললে হবে না। নিউক্লিয়াসের ব্যাস যেটা হয় সেটা হচ্ছে আমাদের 10⁻⁻14 মিটার, এরকম হয় হচ্ছে এটা নিউক্লিয়াসের ব্যাস। তো দেখো তো ভাই, এই যে 10⁻10 মিটার, এটা আসলে কি বেসিক্যালি 1 অ্যাংস্ট্রম না? 1 অ্যাংস্ট্রম না? আমরা যে, বাপরে মাথাটা একটু বেশি বড় হয়ে গেল ভাই, 1 অ্যাংস্ট্রম না? 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাও তো 106 অ্যাংস্ট্রম আসে না? ওইটাই কিন্তু 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে আসলে ন্যানোমিটারে এটা কত বলো তো? ন্যানোমিটারে হচ্ছে 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, 10 অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত ন্যানোমিটার? 0.01 ন্যানোমিটার না? 0.01 ন্যানোমিটার। কনভার্সনটা কি বুঝছো? তাহলে ব্যাসটা আমাদের কত হচ্ছে? 0.01 ন্যানোমিটার না ভাই? এক্স্যাক্টলি। সো আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হবে, বুঝতেছো আশা করি, রাইট অ্যান্সারটা হবে কোনটা বলো তো? 0.01 ন্যানোমিটার। আচ্ছা, আমি খালি একটু দেখি আমরা যা যা লিখতেছি তা এক্স্যাক্ট হচ্ছে যে সুন্দর মতন দেখা যাচ্ছে কিনা, বা সবগুলা কালার একেবারে সুন্দর মতন ফুটতেছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবগুলোই তো ঠিকঠাক মতন যাচ্ছে, তাই না ভাই? ওকে, তাহলে এটা আমরা কমপ্লিট করতে পারি। ওকে দেখো, 0.01 ন্যানোমিটার, ক্লিয়ার জিনিসটা? চলো পরেরটা দেখি। আলফা কোণা কোনটি? আচ্ছা, আমি তোমাকে আলফা কোণা শুধু না, কয়েকটা কোণা বুঝিয়ে দিচ্ছি। এই কোশ্চেনের থিওরি কতটুকু হইতে পারে তোমার জন্য, দেখো আমি তোমাকে বুঝাই। ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে, একটা পরমাণুকে প্রকাশ করার জন্য 4টা বেসিক তার থাকে, মানে ইনস্টিংক্ট থাকে। একটা পরমাণুকে প্রকাশ করার জন্য 4টা বেসিক ইনস্টিংক্ট থাকে। ধরে নাও এক্স আমাদের একটা পরমাণু। এই পরমাণুতে আমি কয়েকটা জায়গাতে কয়েকজনকে লিখতেছি, ধরে নাও কয়েকটা জায়গাতে কয়েকজনকে যাদেরকে লিখবো, তার ভিতরে প্রথমে যেটা লিখতেছি সেটা হচ্ছে, এখানে লিখতে হয় ভাই এ, এখানে লিখতে হয় হচ্ছে জেড, এখানে লিখতে হয় হচ্ছে ভাই ডি, এখানে লিখতে হয় হচ্ছে প্লাস মাইনাস এন। এই যে 4টা বেসিক জিনিস থাকে, মানে 4টা জায়গাতে 4টা পজিশনে 4টা জিনিসকে উল্লেখ করা যায়। ওকে, তো এই 4টা পজিশনে 4টা জিনিসকে উল্লেখ করে 4টা ডিফারেন্ট থিংকে বুঝায় আসলে। তো আমি পরে ফার্দার তোমাকে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো যখন পড়াবো তখনও কিন্তু এটা আমাদের খুব ভালো মতন কাজে লাগবে। তো এখন তুমি আসলে একটা জিনিস শিখে নাও যে এখানে আসলে কে কি ভাইয়া, এখানে আসলে কে কি। যেমন হচ্ছে এর নাম হচ্ছে ভাই আমাদের ভর সংখ্যা। কি নাম বলো তো? ভর সংখ্যা। এছাড়াও এর একটা আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। জেড হচ্ছে যে, জেড বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। ডান। প্লাস মাইনাস এন মানে হচ্ছে গ্রহণকৃত, আচ্ছা প্লাস মানে তো আসলে ত্যাগ, প্লাস যেহেতু আগে আসে তাই ত্যাগকৃত দিই, ত্যাগকৃত, গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। ওকে, ডি মানে হচ্ছে তার অণুর সংখ্যা। কি বোঝায় বলো তো? অণুর সংখ্যা। এই যে যেমন আমি তোমাকে অণুর সংখ্যাটা দিয়ে একটা উদাহরণ দেই। যেমন ধরে নাও আমরা অক্সিজেনকে O2 আকারে লিখি। এই O2টা কি? তার অণুর সংখ্যা বোঝাচ্ছে। 2 হচ্ছে তার অণুর সংখ্যা। এর পরমাণু কয়টা আছে? 2টা আছে। ফসফরাসটা থাকে হচ্ছে P4 আকারে, সালফারটা থাকে হচ্ছে ভাই S8 আকারে। এই যে 3টা জিনিস জানলা না, এটা তোমার জানার জন্য জরুরি। ওকে, এই 3টা জিনিসও তোমার জানার জন্য কিন্তু জরুরি। এরা কিন্তু এই স্টেটে থাকে। আচ্ছা, এখন আমি তোমাকে এটা কেন বুঝালাম? এটা এজন্যই বুঝালাম যে দেখো এখানে আসলে He2, এই যে 2টা নিচে দেওয়া আছে না, এই 2টা তার পরমাণু বুঝাচ্ছে, মানে অণু বুঝাচ্ছে। এই যে He2 বলো তো, এই যে এই 3টা তো আমাদের উত্তরই হইতে পারে না। কেমনে হইতে পারে না বলো তো? কারণ হিলিয়াম কি He2 আকারে কখনো থাকবে? হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় গ্যাস কি কখনো এরকমভাবে মানে যৌগ গঠন করতে পারে? নিশ্চয়ই না। মানে যৌগ গঠন করলেও নিজের সাথে কি যৌগ গঠন করে? হ্যাঁ, তুমি বলতে পারো যে হ্যাঁ কেন যৌগ গঠন করবে না, XeF2 জেনন ফ্লোরাইড এটা তো যৌগ গঠন করে। তো এই জেনন কত দূরের যৌগ রে বাবা, কত দূরের নিষ্ক্রিয় গ্যাস? ও তো তাও কিছুটা স্পেশাল ফর্মে যেটে দেখা যায় যে ইলেকট্রন মানে ভাগাভাগি করে যেটে শেয়ার করে হ্যালোজেনের সাথে, তীব্র তড়িৎ হ্যালোজেনের সাথে আসলে কি করে, যৌগ বন্ধন করে। বাট হিলিয়াম কি কখনো দেখছো He2 আকারে আছে? কখনোই না। তাহলে এই 3টা বাই ডিফল্টই আমাদের উত্তর মাইনাস হয়ে যায়। আমাদের উত্তর কিন্তু সি নাম্বারই হবে। বাট স্টিল আমি এখানে থামবো না আর কি, আমাদের জিনিসপত্র আছে, আরও কিছু জিনিস তোমাকে এখানে শেখাতে হবে আমাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে দেখাই যে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া তোমাদের আসলে জৈব করার জন্য যদি বলো আমাকে যে নিউক্লিয়ার বিক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ তোমার এই ইন টার্মস অফ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি তোমাকে বলবো কিছুটা লেস ইম্পর্টেন্ট। বাট যেহেতু তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষাও দিবা, গুচ্ছের ক্লাসও আমরা কন্ডাক্ট করছি, তুমি ইনশাল্লাহ হচ্ছে যে দেখতে পারবা, ডেমো ক্লাস তো আছেই কিছু, অ্যাজ ওয়েল অ্যাজ আরও যে সামনে পরীক্ষাগুলো দিচ্ছ, সেই জন্য নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকজন প্রয়োজনীয় পাবলিক আছে যাদেরকে আমরা দেখিয়ে দিতে চাচ্ছি তোমাকে।
নিউক্লিয়ার বিক্রিয়া মোটেও কঠিন কিচ্ছু না, খালি কয়েকজনকে শিখে রাখতে হয়। নিউক্লিয়ার বিক্রিয়া, বিক্রিয়ায় প্রয়োজনীয় উপকরণ। নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রয়োজনীয় উপকরণ। নিউক্লিয়ার বিক্রিয়ার প্রয়োজনীয় উপকরণ কে কে? প্রথমে দেখো ভাই, আলফা কণা। আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এখানে হবে হচ্ছে ভাই 2, এখানে হবে হচ্ছে 4। এই দুইটা কি বলতো তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এই 4টা কি তার ভর সংখ্যা। ভর সংখ্যা না, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, এখানে যদি আমি বলতাম যে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাটা কত হইতো তাহলে বলো তো? নিউট্রন সংখ্যাটা হইতো a-z। নিউট্রন সংখ্যাটা হইতো হচ্ছে a-z, এমন হইতো না? এমন হইতো কিন্তু নিউট্রন সংখ্যা। কথাটা কি ক্লিয়ার? আশা করি বুঝছো। সো আলফা কণা হচ্ছে এরকম। এরপরে যদি আমি চলে যাই, আলফা কণার পরে আরেকজনকে আমাদের দরকার হয়, এটা তো হচ্ছে একটা আলফা কণা। হ্যাঁ, আলফা কণা, এটা হচ্ছে একজন। এরপরে চলে আসবো হচ্ছে ভাই আমাদের ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন না, আগে প্রোটনে আসি। প্রোটন, প্রোটনটা আসলে কে ভাই বলো তো? প্রোটনটা হচ্ছে এই যে হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন দান করে দেয়, তাহলে এখানে এক থাকে, তাহলে এটা হয়ে যায় কিন্তু প্রোটন। তার ভর সংখ্যাও 1, পারমাণবিক সংখ্যাও 1, সে হচ্ছে ভাই প্রোটন। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এরপরে 3 নম্বরে যাকে আমাদের দরকার সে হচ্ছে ভাই নিউট্রন। কে বলো তো? নিউট্রন। নিউট্রনটা যেটা হয় তার কোনো পারমাণবিক সংখ্যা হয় না, ভর থাকে হচ্ছে 1। দেখো 0, 1 এরকম থাকে সে নিউট্রন। এরপরে যাকে দরকার আমার সে হচ্ছে ভাই আমাদের 4, সে হচ্ছে বিটা কণা। এই বিটা কণাটাই কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রন। কে আসলে? ইলেকট্রন। এই ইলেকট্রনটা যেটা হয় সেটা হচ্ছে ওর কোনো ভর থাকে না, ওর চার্জ হয় হচ্ছে -1। এটাকে তুমি কিন্তু এরকমভাবেও লিখতে পারো, -1 এরকমভাবেও লিখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে তোমার এরকম। তো এই কয়টা জিনিস জানলেই তোমার আলহামদুলিল্লাহ আশা করি তুমি উত্তর করতে পারবা। সো তাহলে আমাদের সঠিক উত্তরটা কোনটা বলো তো? এইটা, রাইট অ্যান্সারটা হচ্ছে সি। চলো পরেরটাতে যাই। কোন আয়নটি অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণের সাথে সাদা অধক্ষেপ সৃষ্টি করে? আমরা যখন তোমাদেরকে বলি যে এই গুণগত রসায়ন অধ্যায়ের মানে আমাদের যে আয়ন শনাক্তকরণ প্রসেসগুলো সেটা কতটা গুরুত্বপূর্ণ, বলি খুবই গুরুত্বপূর্ণ। শিখা পরীক্ষাতে 3টা, পটাশিয়াম বেগুনি কালার তৈরি করে, ক্যালসিয়াম ইটের মতো লাল কালার তৈরি করে, শিখা পরীক্ষার ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, আর বেরিয়াম সোনালি হলুদ হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে পটাশিয়াম তো বললামই পার্পল বা বেগুনি, আর ক্যালসিয়াম ইটের মতো লাল, আর অ্যাপেল গ্রিন বা আমাদের আপেলের মতো সবুজ তৈরি করে হচ্ছে বেরিয়াম। সো এই কয়টা হচ্ছে এই শিখা পরীক্ষা থেকেই গুরুত্বপূর্ণ, মনে মনে রাখবে একেবারে যেরকমভাবে আমি বললাম এরকমভাবে পড়ে। বাট যেহেতু এটা সিক্ত পরীক্ষা বা এটা হচ্ছে আসলে আর্দ্র পরীক্ষা, হ্যাঁ মানে এটা হচ্ছে দ্রাবক যোগ করে পরীক্ষা, তো এখানে যাদেরকে মনে রাখতে হবে এটারও খুব সহজ টেকনিক আছে। আমি তোমাকে বলে দিই এই পরীক্ষার ক্ষেত্রে যে কয়টা আছে সেগুলোতে তো ধীরে ধীরে দেখাবই। এখানে দেখো, এখানে তোমাদেরকে যে কয়জনকে পড়তে হবে সেটা হলো স্পেসিফিক কিছু যৌগের জন্য কিছু আলাদা আলাদা প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন ধরো এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এটা দিয়ে একজনকেই শনাক্তকরণ করা যাবে। আবার ধরে নাও হচ্ছে আমাদের যেটা সোডিয়ামকে একজনকে দিয়েই শনাক্তকরণ করা যায়। আবার ধরে নাও হচ্ছে অ্যামোনিয়াম, এই 3টা আয়ন, এই 3টা আয়নের জন্য আমি আলাদাভাবে পড়তে বলবো। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ফেরিক, মানে ফেরাস, ফেরিক, জিঙ্ক, এদেরকে শনাক্তকরণ করার জন্য না মানে ওই জাতীয় বিকারক ব্যবহার করা যায়, বুঝছো? বাট এই যে 3টার কথা বললাম, এই সোডিয়াম, তারপরে বললাম ক্যালসিয়াম, তারপরে বললাম অ্যামোনিয়াম আয়ন, এই 3জনকে শনাক্তকরণ করার জন্য আসলে মানে এই 3জনকে শনাক্তকরণের জন্য 3টা আলাদা আলাদা বিকারক প্রয়োজন হয় এবং তাদের নামটা সহ আমরা মনে রাখবো আর কি, ঠিক আছে? চলো আমি দেখাই দিই। প্রথমে যেহেতু সোডিয়ামের কথা বলতেছি তাই তুমি মনে রাখবা হচ্ছে সোডিয়াম শনাক্তকরণ, এটাকে দিয়ে বললাম হচ্ছে আয়ন। এটা হচ্ছে আমার বিকারক, এটা হচ্ছে আমার অধক্ষেপের বর্ণ। এই ওকে, আচ্ছা। সো আয়ন যেটা সোডিয়ামকে আমি এখানে মাত্র 3টা দেখাবো। সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট একেবারে ফিক্সড, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ফিক্সড, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ফিক্সড, মানে আমার দরকার হচ্ছে K2H2SB2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, এই যে SB2 মানে অ্যান্টিমনি না, পাইরো অ্যান্টিমোনেট বোঝায় এটা দিয়ে। এরা যে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করে এবং অধক্ষেপটা হয় হচ্ছে ভাই সাদা। অধক্ষেপের কালার নির্ণয়ের আরও মজাদার ট্রিক আছে একটা, আমি বুঝাচ্ছি, থামো। তারপরে চলে আসো আমি ক্যালসিয়াম, যদি আমরা কথা বলি ক্যালসিয়াম শনাক্তকরণের যে ব্যবহার হয় সে হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট আয়নটা কী ভাবে বলো তো? এই যে C2O4 2-, অথবা তুমি বলতে পারো হুক্কু থেকে যে HCO
COOH, যে হুক্কু থেকে এই যে দুইটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলেই থাকে যেটা, সেটাই হচ্ছে ওইটা। হ্যাঁ, সো অ্যামোনিয়াম অক্সালেট যদি হয়, অ্যামোনিয়াম অক্সালেটটা দেখতে কেমন, এই যে এরকম এমন। সো এর সাথে বিক্রিয়া করে এটা যেটা তৈরি করবে সেটা হচ্ছে কেমন পদক্ষেপ, সাদা পদক্ষেপ। 3 নাম্বারটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভাই অ্যামোনিয়াম আয়ন যদি কোথাও দেখো, এটা হচ্ছে সব থেকে সহজ একটা সিক্ত পরীক্ষা। এই পরীক্ষাটা হচ্ছে সিম্পল নেসলার দ্রবণ বা নেসলার বিকারক দিয়েই শনাক্তকরণ করা যায়। নেসলার দ্রবণটা কি, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2HgI4, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এখানে তৈরি হয় হচ্ছে বা বাদামি। আচ্ছা, এখানে এখন দেখো কালার কম্বিনেশনের কথা যদি আমি বলি, যে অধক্ষেপের কালার কেমন হবে, এটা কিভাবে মনে রাখবো, খুবই সহজ। তুমি একটা জিনিস সিম্পল খালি মনে রাখবা, যে আমরা জানি অবস্থান্তর যে মৌলগুলো ছিল সেগুলাই কিন্তু কি কালার তৈরি করতে পারে, রঙিন কালার বা রঙিন যৌগ তৈরি করতে পারে। যেমন কপার, ফেরিক বা ফেরিক, এরা ঠিকই তৈরি করতে পারবে। কিন্তু তোমার আমার পছন্দের সোডিয়াম, এ কি আমার অবস্থান্তর? না, তাহলে ওর কালার কি আসবে, সাদা। ক্যালসিয়াম অবস্থান্তর? না, কি কালার আসবে, সাদা। অ্যামোনিয়াম কি, যৌগমূলক হলে তারটা কথাটা ডিফারেন্ট, এটা কোনো আমার অবস্থান্তর মানে ভেতরের দিকেও যাবে না, বাইরের দিকেও আসবে না, কিন্তু এর সাথে বিক্রিয়া করে ঠিকই সেটা কালারফুল তৈরি করে এবং সেটা বাদামি হয়। কপারও কালারফুল তৈরি করবে, আমাদের যেটা আয়রন তারাও কালার তৈরি করবে, ঠিক আছে। জিঙ্ক কি কালার তৈরি করবে, সাদা। কেন? কারণ সেটা তো আমার অবস্থান্তর না। অ্যালুমিনিয়াম কি কালার তৈরি করবে, সাদা। সে কারণটা হচ্ছে সে তো আমাদের কি না, এই যে এই কালারফুল, মানে সে তো আমাদের অবস্থান্তর বললো না, ব্যাস শেষ। তো কালার মনে রাখাও আমাদের জন্য কঠিন কিছু না, আমরা যদি একটু ট্যাকটিক্যালি পড়ি তাহলে আমরা যে জিনিসটা পড়তেছি ইজিলি সেটাকে বুঝতে পারি, বুঝে পড়ো, মনে থাকবে, ঠিক আছে। তুমি যে কোনো সময় এটাকে অ্যাপ্লাইও করতে পারবা। ওকে, সো তাহলে আমাদের কি বলছিল, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণের সাথে অধক্ষেপ সৃষ্টি করবে, তাহলে কে, ক্যালসিয়াম বাবাজি। রাইট অ্যান্সারটা হচ্ছে বি, সঠিক উত্তর বি। পরেরটা দেখি, এই যে একটা যৌগ, এই যৌগ দুটি পরস্পরের কি, আমরা জানি আইসোটোপ, যেটাকে আমরা বলি আইসোটোপ মানে কি ভাই বলো তো, প্রোটন সমান, বাকি দুইটা হচ্ছে ভিন্ন। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ। প্রোটন, তারপরে হচ্ছে নিউট্রন আর ভর সংখ্যা। প্রোটন, নিউট্রন, এটা লিখলাম, হ্যাঁ। তারপরে এবার আমি এখানে লিখতেছি আইসোটোপ। আচ্ছা, এখানে লিখি, হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে দেখতে। বার এখানে লিখো প্রথমে, আইসোটোপ, আইসোটোন। তো শেষে যেটা সেটাই থাকবে হচ্ছে তাদের মিল, সেটা থাকবে তাদের মিল। আইসোবার, শেষে কি, বার মানে কি ভাই, ভর সংখ্যা। তার মানে ভর সংখ্যা, বার মানে ভর, সেটা হবে হচ্ছে মিল। বাদ বাকি কি হবে, মিল হবে না, বাদ বাকি দুইটা ডিফারেন্ট, আলাদা থাকবে। তাহলে বাদ বাকি দুইটাতে আমি কি দিব, এটাও হচ্ছে হবে না, এটাও হচ্ছে হবে না। ওকে, তারপরে আইসোটোপে দিয়া প্রোটন, মানে প্রোটন ছাড়া বাকি দুইটা কি হবে না, সেম হবে না, ঠিক আছে। তার মানে এখানে যে মিল থাকবে সে কি, প্রোটন। ওকে, তারপরে কি আছে ভাই বলো তো, তারপরে আছে আইসোটোনে কে মিল থাকবে, এ মিল থাকবে। তার মানে নিউট্রন সংখ্যা মিল থাকবে, ভর সংখ্যা এবং কি সংখ্যা মিল থাকবে না, প্রোটন সংখ্যা মিল থাকবে না। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, যে এই যে 31, এটা কি তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এটা কি তার পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে দেখো তুমি, প্রোটন সংখ্যাও তাদের আলাদা, তার মানে তারা আইসোটোপ না। তাদের ভর সংখ্যাটাও আলাদা, তার মানে তারা আইসোবার না। তাদের নিউট্রন সংখ্যাটা সমান হইলেও হইতে পারে, কিন্তু নিউট্রন সংখ্যাটা তো আমরা ডিরেক্ট বের করতে পারি না। আমরা নিউট্রন সংখ্যা বের করার উপায় কি দেখলাম একটু আগে, ওই যে মানে তার ভর সংখ্যা মাইনাস তার কি, প্রোটন সংখ্যা। সো তুমি 31 - 15 করলেও পাবা হচ্ছে ভাই 16, আবার 30 - 14 করলেও পাবা 16। এই যে দেখো নিউট্রন সংখ্যাটা সমান হয়ে গেছে, তার মানে কি আইসোটোন। সে কি, আইসোটোন। রাইট অ্যান্সারটা হচ্ছে আইসোটোন। দেখো তো সঠিক উত্তরটা কি, আইসোটোন। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। এই যে ফেরাম Fe2+, এই যে ফেরাস K4FeCN6, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, এখানে কত যোজনী ব্যবহার হয়েছে, 2। এর সাথে যোগ করলে কোন বর্ণের অধক্ষেপ তৈরি হয়?
এটা Fe2+ দিলে এক ধরনের আসবে, এটা Fe3+ দিলে এক ধরনের আসবে। আমি তোমাকে দুইটাই দেখিয়ে দিচ্ছি কার সাথে কে আসবে। দেখো আমি বুঝাই। ধরো আমার এখানে দুইটা বিক্রিয়ক আছে, K4 FeCN6, হ্যাঁ এরকম K4 FeCN6, এটাই না? হ্যাঁ এটা। আবার K3 FeCN6, এটা। ঠিক আছে, এর সাথে কার কার বিক্রিয়া করাবো আমরা? দুইজনেরই বিক্রিয়া করাবো, দুইজনেরই বিক্রিয়া করাবো। দেখো কেমন দুইজনের বিক্রিয়া করাই। এটা হচ্ছে Feটাকে আমরা সাদা দিয়ে বিক্রিয়া করাই ভাই, Fe2+টাকে, হ্যাঁ Fe2+, এটাকে সাদা দিয়ে বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, প্যাটার্নটা খুবই সহজ, মনে রাখবা। এ কিন্তু আমার এর সাথেও বিক্রিয়া করতে পারবে, এর সাথেও বিক্রিয়া করতে পারবে, এর সাথে বিক্রিয়া করবে দিয়ে প্রোডাক্ট তৈরি করবে এখানে, আচ্ছা এর সাথে বিক্রিয়া করবে, এ কিন্তু আমার এর সাথেও বিক্রিয়া করতে পারবে, কার সাথেও বিক্রিয়া করতে পারবে? এর সাথেও বিক্রিয়া করতে পারবে। দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে হালকা নীল, হালকা নীল লিখতেছি একদিকে, হ্যাঁ, আর এ পাশে লিখতেছি ভাই আমরা গাঢ় নীল। কেমন লিখবো? গাঢ় নীল। দেখো তো আলাদা কালার দিয়ে লিখতেছি, আলাদা করে বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারা যাওয়ার কথা। হালকা নীলকে হালকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, গাঢ় নীলকে গাঢ় নীল দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে গাঢ় নীল লিখলাম, আর এখানে এখন আমরা হালকা নীলকে হালকা নীল দিয়ে ড্রপ করব। গুড। এইবার দেখো আমি তোমাকে দেখিয়ে দিই, এইবার দেখো তোমাকে দেখিয়ে দিই, দুইজনের সাথেই কিন্তু বিক্রিয়া করতে পারে, হ্যাঁ। সো ফেরাম যে সাদা, ও যখন এর সাথে বিক্রিয়া করে, ও যখন এর সাথে বিক্রিয়া করে তখন সে তৈরি করে হচ্ছে হালকা নীল। আমি বুঝাচ্ছি কেন। এর সাথে যখন বিক্রিয়া করে তখন সে তৈরি করে হচ্ছে গাঢ় নীল। কেন বুঝাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, পরে বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি, বাট বুঝাচ্ছি। আচ্ছা, এবার যখন আমি দেখব, যখন আমি এটাকে কি দিয়ে দেখাবো, ধরে নাও এ আমার বিক্রিয়া করতেছে হচ্ছে সবুজ, মানে যেটা এটা দিয়ে বিক্রিয়া করতেছে ধরে নাও, তাহলে Fe3+, এ যখন বিক্রিয়া করে তখন এর প্যাটার্নটা দেখো। এ কিন্তু আমার সেম টু সেম এর সাথেও বিক্রিয়া করবে, আবার এর সাথেও বিক্রিয়া করবে, এর সাথেও বিক্রিয়া করবে, ওকে। আচ্ছা, তো ও যখন ওর সাথে বিক্রিয়া করে তখন যেটা জিনিস তৈরি করবে সেটা হচ্ছে গাঢ় নীল। ওর সাথে যখন বিক্রিয়া করে তখন যেটা তৈরি করবে সেটা হচ্ছে গাঢ় নীল। এর সাথে যখন বিক্রিয়া করে তখন যেটা তৈরি করবে সেটা হচ্ছে হালকা নীল। হোয়াই? কেন? কেমনে মনে রাখবো ভাই? জিনিসটা সহজ ছিল, আপনি আরও কমপ্লেক্স বানিয়ে ফেললেন। একটু ধৈর্য ধরো, আমি তোমাকে অনেক সোজা বানিয়ে ফেলছি। তুমি চিন্তাই করবা না যে এখানে কে আছে না আছে, তোমার এই জিনিসটা ধরো বাদ। তুমি চিন্তাই করো না যে এদিকে কে আছে না আছে, এদিকে Fe2+ নাকি 3+, এটা চিন্তা করার দরকার নাই। বিকারক দুইটা মাথায় রাখবা যে কোন বিকারকটা বিক্রিয়া করতেছে। যেমন এখানে বিকারক বিক্রিয়া করতেছে কে? এই যে হেক্সাফেরো, মানে পটাশিয়াম হেক্সাফেরো সায়ানেট 2, ফেরামের 2 যোজনী। এখানে কত? ফেরামের 3 যোজনী না? কোন ফেরাম? এই যে এই ফেরাম, এই ফেরামের যোজনী আমার লাগবে ভাই। এই ফেরামের যোজনী বের করবা প্রথমে। এই ফেরামের যোজনী কত? আমরা সবুজ দিয়ে বের করবো। এই ফেরামের যোজনী হচ্ছে ভাই +3, বের করো তুমি, +3 পাবা। এই ফেরামের যোজনী হচ্ছে ভাই +2। কেমনে? তুমি হচ্ছে এই যে এখানে যে টোটালটা যৌগ যেটা আছে, পটাশিয়াম কি +1 +1 × 3, Feটাকে x ধরে নাও, সায়ানাইড কি -1 × 6 = 0 করো, এখানে পাবা হচ্ছে তুমি কত? +3, এখানে করো তুমি পাবা হচ্ছে +2। ক্লিয়ার? এতটুকু তো বুঝছো। এবার যৌগ দেওয়া থাকলে তার মানে তুমি যোজনীটা বুঝতে পারতেছো আশা করি। যৌগ দেওয়া থাকলে যখন তুমি যোজনী বুঝতে পারতেছো তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি মাথায় রাখবা সিম্পল জিনিস, সিম্পল টেকনিকটা হচ্ছে তোমার যে মাদার যৌগটা কে? মাদার যৌগ হচ্ছে ভাই এরা। মাদার যৌগকে এই যে এই এরা হচ্ছে তোমার মাদার কম্পাউন্ড, তাই না? এরা হচ্ছে মাদার কম্পাউন্ড, মানে এরাই তো বিক্রিয়া করতেছে। ওর যোজনী মানে ওইখানে যে ফেরাম আছে আর মধ্যখানে যে যৌগটার সাথে বিক্রিয়া করতেছে, মানে যে বিকারকের সাথে বিক্রিয়া করতেছে, ওর যে যোজনী আছে সেই যোজনীর ডিফারেন্স যদি 1 হয়, ভালো করে বুঝো, যদি ডিফারেন্স 1 হয় তাহলে কালারটা হবে হচ্ছে গাঢ় নীল। যদি ডিফারেন্স না থাকে তাহলে হবে হচ্ছে হালকা নীল। আবার বলি, যদি দেখো যে বিক্রিয়া করতেছে এবং যার সাথে বিক্রিয়া করতেছে দুইখানে ফেরামের যোজনী আছে না? ফেরামের যোজনী আছে। যদি ডিফারেন্স 1 থাকে, ডিফারেন্স 1 থাকলো, +1 হোক তো মাইনাস থাকুক, ডিফারেন্স যদি থাকে, ডিফারেন্স একই থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। যদি ডিফারেন্স থাকে সেখানে তৈরি করবে হচ্ছে গাঢ় নীল, যদি ডিফারেন্স না থাকে তাহলে তৈরি করবে কি? হালকা নীল। ক্লিয়ার জিনিসটা? আবার বলতেছি, লাস্টবার বলতেছি, যে ফেরামের সাথে, ফেরাম আয়নের সাথে, ফেরাস হোক ফেরিক হোক, যাদের সাথেই তুমি বিক্রিয়া করো না কেন, ওর সাথে যে বিক্রিয়া করতেছো, যার সাথে বিক্রিয়া করতেছো, ওরা কিন্তু দুইজনই দুইজনের সাথে করে বিক্রিয়া করতে পারে। এ এর সাথেও করতে পারে, ও ওর সাথেও করতে পারে, এ ওর সাথেও করতে পারে, এ এর সাথেও করতে পারে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে যদি ডিফারেন্স 1 থাকে তাহলে যেটা তৈরি করে সেটা হচ্ছে গাঢ় নীল, আর যদি ডিফারেন্স 1 না থাকে তাহলে কি তৈরি করবে? হালকা নীল। তাহলে দেখো তো Fe2+, এখানে কোনো ডিফারেন্স আছে?
এই যোজনীর ভিতরে কোনো ডিফারেন্স আছে নাই, তার মানে ও ওর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, হালকা নীল তৈরি করছে। দেখো তো এই যে এই সিরিজটা কি এরকম না, হালকা নীল। ক্লিয়ার জিনিসটা? এখানে এই সিরিজটা কেমন, এই সিরিজটা হচ্ছে এরকম হালকা নীল। আচ্ছা ঠিক একই রকম ভাবে এ এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, দেখো তো ডিফারেন্স আছে না, এখানে একটা ডিফারেন্স আছে কি নাই ভাই বল, এই যে ডিফারেন্স আছে না, 2 এর সাথে 3 এর ডিফারেন্স, গাঢ় নীল। সেম টু সেম 3+ যখন ওর সাথে বিক্রিয়া করতেছে ডিফারেন্স আছে, গাঢ় নীল। ডিফারেন্স আছে, গাঢ় নীল। দেখছো ডিফারেন্স আছে কিন্তু, গাঢ় নীল। বুঝতেছো জিনিসটা ভাইয়া? বুঝতেছো কি জিনিসটা? এমনি মনে রাখলে তুই কি আর ভুলবি ইনশাল্লাহ? না, ইনশাল্লাহ ভুলার কোনো চান্স নাই। গাঢ় নীল। আবার দেখো ও যখন এর সাথে বিক্রিয়া করতেছে, এই যে এ যখন এর সাথে বিক্রিয়া করতেছে, ডিফারেন্স আছে কোনো, 3+3+, ডিফারেন্স নাই, তার মানে সে কি তৈরি করবে, হালকা নীল। এটাই তৈরি করছে না, হালকা নীল। আশা করি ক্লিয়ার। পারবা না? তাহলে এবার তুমি বলো ভাইয়া, এখানে হচ্ছে 2, এখানে কত, এটা হচ্ছে 2, করো 2 আসবে, তাহলে 2 ডিফারেন্স আছে নাই, ডিফারেন্স না থাকলে কি, হালকা নীল। হালকা নীল তাহলে কোথায় আছে রে, এ, রাইট অপশন এ। বলো বুঝছো? পারা যাবে না? আশা করি পারা যাবে। চলো, জাল নোট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, ইউভি রশ্মি। কি কাজে ব্যবহার করতে পারি আমরা, জাল নোট, জাল পাসপোর্ট, এগুলো শনাক্তকরণে ব্যবহার করি। কিভাবে, ফসফোর ফ্লোরোসেন্স পদার্থ আসলে কিছু আছে, ফ্লোরোসেন্স যা প্রতিপ্রভা সৃষ্টি করে ইউভি দিয়ে, সেন্স পদার্থ প্রতিপ্রভা সৃষ্টি। এতটুকু জানলেই হবে, ঠিক আছে? তার মানে রাইট আনসারটা কোনটা আমাদের, ইউভি রশ্মি। পরটা, দ্রবণে সালফেট আয়ন SO4 2-, হ্যাঁ, শনাক্তকরণে কোন বিকারকটি সবথেকে উপযুক্ত? সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন শনাক্তকরণের জন্য একটা বিকারকই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট। চলো আমি বিক্রিয়াটাই দেখাই দিই তোমাদেরকে। বিক্রিয়াটা যদি দেখাই দেই তাহলে সেটা হচ্ছে সালফেট SO4 2- এবং কার্বনেট CO3 2-। এটা দুইজনকেই শনাক্তকরণের জন্য একটা বিকারকে ব্যবহার করা হয়। সেই বিকারকটা আসলে কে? সেই বিকারকটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট, NO3 2। একে দিয়ে আমরা বিক্রিয়া করি, দিয়ে আসলে একটা জিনিসকে শনাক্তকরণ করি। তো একে দিয়ে যখন আমরা সালফেটের বিক্রিয়াটা করাবো তখন এক ধরনের প্রোডাক্ট আসে, নাইট্রেটের মানে যখন আমরা কার্বনেটের বিক্রিয়া করাবো তখন এক ধরনের প্রোডাক্ট আসে। এখানে যেটা তৈরি হবে, নাইট্রেট আয়নটা থেকে যাবে আমাদের, ঠিক আছে? নাইট্রেট আয়নটা থেকে যাবে না, NO3- নাইট্রেটটা থেকে যাবে, প্লাস এখানে তৈরি হবে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ, বেরিয়াম সালফেট হোয়াইট PPT, এটা পরে লিখতেছি। এখানে তৈরি হবে কি, নাইট্রেট আয়নটা থেকে যাবে আমাদের, প্লাস যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে বেরিয়াম কার্বনেট। এখন আমরা ফার্দার এখানে তৈরি করব যেটা, সেটা হচ্ছে HCl, এখানে যোগ করব যেটা, সেটা কি, HCl, নো রিয়াকশন, নো চেঞ্জ। এখানে যেটা যোগ করব সেটা হচ্ছে কে, HCl এগেন। সো কিভাবে এটাকে ডিফারেন্স করবো, যেখানে সালফেট আছে নাকি কার্বনেট আছে, কি যোগ করবো, তারপরে HCl যোগ করে দিব। এখানে দেখা যাবে বেরিয়াম ক্লোরাইড যোগ হয়েছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, প্লাস পানি তৈরি হয়েছে। এই যে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে উঠে যাবে, এটা দিয়ে বুঝবো যে এখানে আসলে সালফেট ছিল না, এখানে আসলে কার্বনেট ছিল। ক্লিয়ার? তাহলে সালফেট আয়নকে শনাক্তকরণের জন্য আমরা কাকে ব্যবহার করবো, বেরিয়াম নাইট্রেটকে। তাহলে রাইট অ্যান্সারটা কোথায় আছে, সিতে। রাইট অ্যান্সার ইজ আওয়ার সি। এফ উপশক্তি স্তরে কয়টি অরবিটাল রয়েছে? ওরে বাবা, কত কঠিন কোশ্চেন। SPDF, নাম লিখতে বলিস না ভাই এফ এর। আমি নিজেও হচ্ছে যে মানে ওই যে ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে, ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিল, মুখস্থ করছিলাম, এখন আর পারি না। এসে হচ্ছে কয়টা আছে, একটাই আছে। একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে পারে কয়টা বলো তো, 2টা। এই যে অরবিটাল মানে বোঝাই হচ্ছে এরাকে, এই যে বক্সগুলো এরাকে। যেমন এস এর অরবিটালও যেটা, এস এর সাবসেলও সেটা। পি হচ্ছে একটা সাবসেল, এখানকার অরবিটাল হচ্ছে ভাই PX PY PZ। ডি হচ্ছে যে সাবসেল, ডি এর অরবিটাল হচ্ছে ভাইয়া ডি এর অরবিটাল হলো হচ্ছে DX² DX XY X² আগে না, DXY DYZ DZX DX²Y² DZ²। এফ এরটা সেরকমই করে যাওয়া হয় বলতো, এখানে একটাতে করে 2টা ইলেকট্রন ঢুকতে পারে, দ্যাটস ওয়াই এখানে কয়টা ইলেকট্রন যায়, 6টা। এখানে 5টাতে কয়টা যাবে বলতো, 10টা। তাহলে এফ এ তো যাই হচ্ছে 14টা, তার মানে এখানে কয়টা অরবিটাল হবে, 7টা অরবিটাল তৈরি হবে। এবং ওগুলা হচ্ছে ওই যে এরকমই F X³ XYZ, মানে মেলা ভাই, বাদ দাও।
তো ঠিক আছে, তাহলে এটা বুঝছো, এটা কয়টা 3টা অরবিটাল সংখ্যা, এটা কয়টা 5টা, এটা কয়টা ভাই 7টা। এরপরে যদি জি আসছে একটা প্রস্তাবিত, এটাতে 9টা হইতো প্রবাবল, তাহলে 7টা। রাইট অ্যান্সার কোথায়? সিতে, সি। মৌলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? অবশ্যই প্রোটন সংখ্যা। প্রোটন, প্রোটন সংখ্যা। নিউক্লিয়ার বিক্রিয়াতে যে জিনিসটা চেঞ্জ হতে পারে সেটা কি? নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যেতে পারে। এবং নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যায় কি চেঞ্জ হওয়ার মাধ্যমে ভাই? আসলে প্রোটন সংখ্যা চেঞ্জ হওয়ার মাধ্যমে। ধরো বিক্রিয়া করে একটা অক্সিজেন ছিল যেটা আসলে প্রোটন সংখ্যা তার হচ্ছে আসলে 8, ওটা হয়ে গেছে হচ্ছে 11। 11 হয়ে যাওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? আসলে সোডিয়াম হয়ে গেছে না? সোডিয়াম হয়ে গেছে। দেখো তো এই যে একটা জিনিস দেখো, সোডিয়াম প্লাস আয়ন আর নিয়ন আয়ন, এই দুইটাতেও সেম পরিমাণ ইলেকট্রন আছে না? তাহলে ইলেকট্রন কি তাদের পরিচয়টা আলাদাভাবে বহন করে? করে না তো। বাট দুইটাতেই প্রোটন সংখ্যা কিন্তু অবভিয়াসলি ডিফারেন্ট, দ্যাটস ওয়াই তাদের নিউক্লিয়াসটাও ডিফারেন্ট। সো বি কেয়ারফুল। এটা আসলে কে নির্ধারণ করে বলো তো? প্রোটন। কে? প্রোটন। ওকে, ভারী পানির ভর কত? ভালো করে জানতে হবে ভারী পানি কি। যখন আমরা আইসোটোপ পড়লাম তখন আমরা দেখবো হাইড্রোজেনের আসলে 3টা আইসোটোপ পাওয়া যায়, বেসিক্যালি 6টা পাওয়া যায়, বাট 3টা নর্মালি খুব প্রচলিত। একটা হচ্ছে হাইড্রোজেন 1,1, যেটা আসলে নর্মালি হাইড্রোজেন ব্যবহার হয়। একটা হচ্ছে হাইড্রোজেন 1,2, একটা হচ্ছে হাইড্রোজেন 1,3। প্রথমটা যেটা সেটা হচ্ছে প্রোটিয়াম। কি নাম এটার? প্রোটিয়াম। পরেরটা যেটা সেটা হচ্ছে ডিউটেরিয়াম। পরেরটা যেটা ভেরি লাস্ট যেটা সেটা কি? ট্রিটিয়াম। পরেরটা যেটা সেটা হচ্ছে ট্রিটিয়াম। এখন যদি তুমি চিন্তা করো, এই যেটার কথা যদি আমরা চিন্তা করি, ডিউটেরিয়াম এ যুক্ত যে পানিটা হয় সেটাকেই বলা হয় হচ্ছে ভারী পানি। ডিউটেরিয়াম অক্সাইড যেটা সেটাই হচ্ছে ভারী পানি। হ্যাঁ, ডিউটেরিয়াম অক্সাইড। অক্সাইড। আচ্ছা, এখন কেন এটা? এটা হয়ে যায় হচ্ছে ভাই যেরকম ভারী পানির সংকেত হচ্ছে D2O, এই ডি দিয়ে বোঝায় হচ্ছে ডিউটেরিয়াম। তো এখন তুমি বলো আমাকে, যখন H2O ছিল ভাইয়া, তখন অক্সিজেন ছিল হচ্ছে 16 প্লাস হাইড্রোজেনের দুজনেরই ভর 1,1 করে, তাহলে 2 গুণিত 1 হুইচ মিনস 18 গ্রাম পার মোল, এটা হচ্ছে পানির ভর। ঠিক আছে, এরকমভাবে D2ওর কথা যদি চিন্তা করো, অক্সিজেন হচ্ছে তোমার 16 প্লাস এর ভর কত বলো তো? 2 করে 2 গুণিত 2 মানে কত? আসলে 20 গ্রাম পার মোল না? গ্রাম পার মোল। শেষ। তাহলে এটার ভর কত? 20। সি। সি, আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অলসো সি। ওকে, পরেরটা দেখি। আলফা কোণার সঠিক প্রতীক নিচের কোনটি? বলো ভাইয়া। বলছি না এগুলা, তাহলে এখন কি আর আলোচনা করার দরকার আছে? আলফা কোণা 2 4 2 প্লাস, এটা হচ্ছে এক্স্যাক্ট সঠিক। এখন এত সঠিক আসলে তোমাকে দানেশ সাহেবের যে কোশ্চিন মেকাররা ছিলেন তারা দেয়নি, তাহলে ক্লোজ টু সঠিক কোনটা? অবভিয়াসলি এ। এখানে একটা 2 প্লাস দিয়ে দিলেই সঠিক হয়ে যেত। চলো আমরা একটু হেল্প করি ওনাদেরকে। 2 প্লাস দিয়ে দিলাম, বাস শেষ। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি? এ। ক্লিয়ার কিনা? এ। ওকে, নিচের কোন আইসোটোপটি ক্যান্সার কোষ ধ্বংস করে? আমি তোমাকে যখন আইসোটোপ পড়ার কথা বলি তখন অবশ্যই বলি যে বেসিক 3টা আইসোটোপ অন্তত পড়ে রাখবা, যেটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে এবং কোন চিকিৎসার কাজে কোনটাকে ব্যবহার করা হয় সেটা যেন কাজে লাগে। যেমন ধরো এই যে আইসোটোপটি ক্যান্সার কোষ ধ্বংস করে, সো চলো আমি তোমাকে দেখে দিয়ে 3টা, এই 3টা অন্তত জেনে রাখবা। হ্যাঁ, ক্যান্সার ধ্বংস করার জন্য, ক্যান্সার ধ্বংস প্রথমে যেহেতু এটা ছিল তাই ওটাই দেখিয়ে দিচ্ছি আগে। যাকে ব্যবহার করা হয় সে হচ্ছে আমাদের প্রিয় ভাই কোবাল্ট 60। কোবাল্ট 60, এটা কিন্তু তার ভর সংখ্যা। ওকে, আচ্ছা। তারপরে লিউকেমিয়ার চিকিৎসার জন্য ব্লাড, লিউকেমিয়া, লিউকেমিয়া চিকিৎসায় লিউকেমিয়া চিকিৎসায় যাকে ব্যবহার করা হয় সে আমাদের কোন প্রিয় ভাই বলো তো? লিউকেমিয়া চিকিৎসায় যে প্রিয় ভাইকে ব্যবহার করা হয় সে হচ্ছে আমাদের ফসফরাস 32। ওকে, এরপরে যদি আমরা চিন্তা করি ক্যান্সার ধ্বংস হইলো, লিউকেমিয়া আসলো, এরপরে আসে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় এখানে আমার কোন প্রিয় ভাইকে ব্যবহার করা হয়? থাইরয়েড মানেই হচ্ছে আমাদের আয়োডিন, আয়োডিন 131, একে ব্যবহার করা হয়। ক্লিয়ার জিনিসটা? আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার না? ওকে, তাহলে চলো এটা আমাদের কি হবে? কোবাল্ট 60। রাইট আনসারটা হচ্ছে কোবাল্ট 60। ব্রণের চিকিৎসায় নিচের কোন রশ্মিটি ব্যবহার করা হয়? আমাদের স্ক্রিনের যে ডিজিজ আছে সেই ডিজিজগুলা থেকে আমাদেরকে করার জন্য, চিকিৎসার জন্য বা নিরাময়ের জন্য যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আয়ার। আয়ারের আমি তোমাকে একটু কাহিনী বলি। ইনফ্রারেড রে
আয়ার, এই আয়ারকে 3টা ভাগে ভাগ করা হয় ভাই। কয়টা ভাগে? 3টা ভাগে, 3টা ভাগে ভাগ করা হয় ভাই। একটা হচ্ছে তোমার এনআইআর, যেটা হচ্ছে নিকট আয়ার, নেয়ার আয়ার। একটা হচ্ছে তোমার এমআইআর, মানে হচ্ছে ভাই মিডল আয়ার, মিডল ইনফ্রারেড রে। আর একটা হচ্ছে তোমার এফআইআর বা ফার ইনফ্রারেড রে, এফআইআর বা ফার ইনফ্রারেড রে। সো যেটা আমাদের হচ্ছে ধরো একেবারে এনআইআর, এটা আমাদের এই যে কি বলে এনআইআর, এটা আমাদের কোন কাজে ব্যবহার করা হয় চলো আমরা দেখে ফেলি। এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আমাদের চিকিৎসা কাজে ব্যবহার হয়, হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে। কিন্তু এর চিকিৎসার ক্ষেত্রটা হচ্ছে মেনলি রোগ নির্ণয় টাইপের। ধরো তোমার ক্যান্সার কোষ কোথায় আছে, ধরো তোমার ক্ষতিপ্রাপ্ত কোষটা কোথায় আছে, টিউমারটা কোথায় আছে, সেটা টাইপের জায়গাতে ব্যবহার করা হয় একে। মানে এটা হচ্ছে নির্ণয় ক্ষেত্রে, নির্ণয় ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, এফআইআরটাও ব্যবহার করা হয় চিকিৎসায়, চিকিৎসায়, বাট এটা ব্যবহার করা হয় নিরাময় ক্ষেত্রে। কিসে বলো? নিরাময় ক্ষেত্রে, নিরাময় ক্ষেত্রে। যেমন ধরো তোমার কি বলে যে ধমনী বা শিরা উপশিরা যেটা আছে ব্লাডের, সেটা যদি চর্বি দিয়ে জমে যায়, তাহলে এখানে এফআইআর ট্রিটমেন্ট করলে দেখা যায় যে সেটার আসলে বেশ কিছুটা উপশম হয়। এই যে তোমার মানে রক্ত নালিকা, সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকার ভিতরে রক্ত চলাচল অনেক স্মুথ হয়। সো এটা কাজ ব্যবহার করা হয়। তো এফআইআর করা হয় হচ্ছে নিরাময় ক্ষেত্রে, এনআইআর করা হয় হচ্ছে নির্ণয়ের ক্ষেত্রে। এমআইআর কি কাজ করে? এমআইআর কাজ করে হচ্ছে ভাইয়া জৈব রসায়নের কার্যকারী মূলক শনাক্তকরণে, কার্যকারী মূলক শনাক্ততে, এমন। সো তাহলে আমাদের রাইট অ্যান্সারটা আসলে কোনটা হবে বলো তো? আয়ার, আয়ার। কোনটি বোর পরমাণু মডেলের ত্রুটি নির্দেশ করে? ত্রুটি হবে এটা, হ্যাঁ ত্রুটি নির্দেশ করে। কোনটি বোর পরমাণু মডেলের ত্রুটি নির্দেশ করছিল আসলে বলো? হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, এক্স্যাক্টলি। এটা কিভাবে? উনি যে বলে গেছিলেন না যে mvr ইজ ইকুয়ালস টু nh বাই টয়েস পাই, এটা কি প্লাঙ্কের সূত্র থেকে উনি বলে গেছিলেন। হাইজেনবার্গ বলে গেছেন যে কোনো একটা গতিশীল বস্তুর একই সাথে তার ভরবেগ, মানে বেগ এবং অবস্থান বলা মুশকিল, সম্ভব না। একটাকে ফিক্স করতে গেলে আর একটা অনিশ্চয়তার পরিমাণ অনেক বেড়ে যাবে। মানে বেগ যদি তুমি বলতে চাও তাহলে তুমি তার ভর মানে স্থান বলতে পারো না, অবস্থান বলতে পারো না। আর যদি তুমি তার অবস্থানটাকে ফিক্স করতে চাও যে ওটা ওইখানে আছে, তাহলে তুমি তার বেগটা বলতে পারবা না। ব্যাপারটা এরকম। কিন্তু উনি একই সাথে ভরও বলতেছে, মানে বেগও বলতেছে, অবস্থানও বলতেছে, যেটা আসলে ফিজিবল না। তো এটা কার নীতি ছিল? হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র ছিল। তার মানে সঠিক উত্তর কোনটা? এ। রাইট অ্যান্সার হচ্ছে এ। পরেরটা, নিচের কোনটি কম্পোজিট কণিকা? আমাদের মৌলিক কণিকা আছে হচ্ছে ভাই 3 ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। আমাদের নিউক্লিয়াসের মানে মৌলের মধ্যে মৌলিক কণিকা কয় ধরনের বলো? 3 ধরনের। মৌলিক কণিকা হচ্ছে আমাদের 3 ধরনের, ওকে। আচ্ছা, কি কি? একটা বললাম হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা, মৌলিক কণিকা তো না, এটা মূল কণিকা বলি, হ্যাঁ, পরমাণুর মূল কণিকা। আচ্ছা, মূল কণিকা আমাদের 3 ধরনের। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে ভাই কম্পোজিট কণিকা। কম্পোজিট বা এটার অপর নাম হচ্ছে ভাই ভারী কণিকা, ভারী কণিকা। আচ্ছা, স্থায়ী মূল কণিকা কে কে? খুবই সহজ। অস্থায়ী মূল কণিকা কে কে? মেলাগুলা আছে, কয়েকটা লিখবো আমরা। কম্পোজিট কণিকা কে কে? 2 জন আছে মাত্র, 2 জন আছে মাত্র। সো স্থায়ী মূল কণিকা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর আলাদাভাবে ব্যাখ্যা করে লিখলাম না, তুমিও বুঝে নিও। অস্থায়ী মূল কণিকাগুলো একটু লিখি। অস্থায়ী মূল কণিকা হচ্ছে আমাদের নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, পাইওন, মেসন, গ্লুওন, গ্র্যাভিটন, অনেকগুলো লেখা যায়। আচ্ছা, কয়টা লিখলাম? কম্পোজিট কণিকা কে কে? কম্পোজিট কণিকা হচ্ছে 2 জন। একজন হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা, যেটা অলরেডি তোমাকে দেখাইছি, আলফা কণা। আর একটা হচ্ছে ভাইয়া ডিউটেরন কণিকা, ডিউটেরন।
ডিউটেরন। জিনিসটা ক্লিয়ার? ডিউটেরন। ওকে, সো তাহলে আমাদের আলটিমেটলি আমাদের যেটা চাইছিল সে চাইছিল হচ্ছে কম্পোজিট কণিকা বা ভারী কণিকা কে 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 বলো তো? আলফা কণিকা। রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নিচের কোন সালফেট পানিতে লবণ পানিতে অদ্রবণীয়? নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? আমি কিন্তু মাত্র একটা তোমাকে দেখাইছিলাম, এই যে বেরিয়াম নাইট্রেটের সাথে যখন সালফেট তৈরি করছিল তখন বেরিয়াম সালফেট তৈরি করছিল, যেটার একটা প্রিসিপিটেট পড়ছিল পিপিটি, এবং সেটা কেমন ছিল বলো তো ভাইয়া? হোয়াইট প্রিসিপিটেট। নর্মালি সকল সালফেটই আসলে অদ্রবণীয়, বাট মানে কিছুটা দ্রবণীত হয়, খুবই অল্প পরিমাণে দ্রবণীত হয়, কিন্তু ওই যে যেটা আমাদের এই বেরিয়াম সালফেট সেটা সম্পূর্ণ হোয়াইট প্রিসিপিটেট পড়ে যায়। দেখো তো এখানে আছে, আছে, তার মানে রাইট অ্যান্সার কি? অবশ্যই সে থাকলে সেই হবে। রাইট অ্যান্সার দেখো, কত দৈর্ঘ্যের তরঙ্গ ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয়? এই যে তোমাকে এটা জানতে হবে। ফিজিওথেরাপি যেটা ব্যবহার করা হয় যেটা, সেটা ওই যে তুমি একটু চিন্তা করে দেখো, ফিজিওথেরাপিতে একমাত্র চিকিৎসা কাজে এটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইআরেরই একটা ভার্সন, এবং সেটা হচ্ছে 750 থেকে মেনলি 780 থেকে 1400 ন্যানোমিটার। এটাই কিন্তু সেই আমাদের আইআরেরই। ওকে, 750 থেকে 1400। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য কোন বিকারকটি ব্যবহার করা হয়? বলো, এটা পারবা না, একেবারে ডিটেলসে পড়াইলাম না। 3 জন পাবলিক যাদেরকে আলাদা আলাদা বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়, সোডিয়াম, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে, ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। অ্যামোনিয়াম আয়ন সব থেকে সহজ পরীক্ষা কি দিয়ে? নেসলার দ্রবণ দিয়ে। নেসলার দ্রবণ, এই যে নেসলার দ্রবণ। এই যে নিন হাইড্রিন আছে না, এটা একটু বলতেই হয়, নিন হাইড্রিন পরীক্ষাটা হচ্ছে কি? নিন হাইড্রিন পরীক্ষাটা হচ্ছে কি ছিল? অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণের পরীক্ষা। এটা আমাদের সময়ও আগেকার সিলেবাসে ছিল, তাহলে ভাবো তোমার সময়ে কীরকম। অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণ পরীক্ষা কোনটা? নিন হাইড্রিন পরীক্ষাটা, এটা। ওকে, আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কি পরীক্ষা করো তুমি? বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা, এটা যদিও জৈব রসায়নের ভিতরকার, তারপরে বলে দিই, বেয়ার পরীক্ষা। ওকে, সো তাহলে আমাদের রাইট আনসারটা কোনটা হচ্ছে? নেসলার দ্রবণ। চলো পরের দিকে যাই। ইনফ্রারেড রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা মনে রাখার সিম্পল টেকনিকটা হচ্ছে, তুমি আসলে মানে আমরা যে মানে এর সিরিয়ালটা অন্তত একটা মনে রাখবো। আমি তোমাকে একেবারে তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে না বললেও সিরিয়ালটা মনে রাখতে বলবো। প্রথমেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপরে হচ্ছে গামা রশ্মি, এক্স রে রশ্মি, তারপরে হচ্ছে আমাদের অতিবেগুনি, তারপরে হচ্ছে আমাদের দৃশ্যমান, তারপরে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ইনফ্রারেড, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রে আইআর, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ রে, তারপরে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ। এই কয়টা, ঠিক আছে? সো এই যে এটা সিরিয়ালটা, এটা কিন্তু এদিক থেকে যদি তুমি উপরের দিকে নামো তাহলে এখানে যেটা বাড়তে হয় সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে এদিক থেকে যদি এদিকে যাও তাহলে এটা কি বুঝাবে? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যেহেতু E ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি hc/λ, সো বেসিক্যালি E ইজ প্রপোর্শনাল টু 1/λ, মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কি হবে? কমবে। তার মানে এদিকে গেলে শক্তি বৃদ্ধি। বুঝছো? আচ্ছা, এখন এখান থেকে যেরকমভাবে তুমি মনে রাখবা, বেসিক দৃশ্যমানটা তো আমাদের মনে রাখতেই হয়। কত? 380 থেকে 780 ন্যানোমিটার, এবং এর ভিতরে তো আমরা আবার বেনিয়া সহ কলা দিয়েও ভাঙি না? 380 থেকে 780 ন্যানোমিটার। তার উপরে যেটা ছিল এটাই ছিল হচ্ছে আমাদের অতিবেগুনি ছিল হচ্ছে 20 থেকে বেসিক্যালি 380 ন্যানোমিটার এরকম। এক্স রে ছিল হচ্ছে আমাদের ওই রকমই 1 থেকে 20 ন্যানোমিটার। গামা ছিল হচ্ছে 0.1 থেকে 1 ন্যানোমিটার। এটা ছিল হচ্ছে 0.01 ন্যানোমিটারের থেকেও ছোট। এমন ইনফ্রারেড হয় হচ্ছে এক্স্যাক্ট তারপরে, সো এটা 780 থেকে হয় যেটা, সেটা হচ্ছে প্রায় 2400 ন্যানোমিটার। বুঝছো জিনিসটা ভাই? এরকম রেঞ্জে থাকে। সো তুমি দেখো 780 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত এটা বলছে। এখানে দেখো আর কোথাও আছে এই যে 0.78 মাইক্রোমিটার বলছে। সো 1 ন্যানোমিটার আর মাইক্রোমিটারের মধ্যেকার সম্পর্কটা কেমন বলো তো? 1 মাইক্রোমিটার সমান কিন্তু হচ্ছে আমাদের 10⁻³ ন্যানোমিটার।
ওকে, সো তাহলে ন্যানোমিটার থেকে মাইক্রোমিটারে গেলে কিন্তু 1000 দ্বারা ভাগ হবে এবং 780-কে ভাগ করলে এটাই আসে, তার মানে রাইট আনসার কোনটা হবে? এইটাই সঠিক উত্তরটা, দেখো এই যে এটাই। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? করে ফেলছি অলরেডি, পড়াইলাম মাত্র। আইসোটোপের চিকিৎসা থাইরয়েড গ্ল্যান্ড, কে? আমাদের সবার প্রিয় আয়োডিন 131। কে আছে, কোথায় আছে দেখো তো? এই যে আয়োডিন, এটা কিন্তু আয়োডিন হবে, হ্যাঁ প্রত্যেকটাই আয়োডিন। আয়োডিন 1 লেখা রাখছে আসলে, আয়োডিন 131। রাইট আনসার কোনটা? এ। চলো পরেরটা যাই। কোনটি সঠিক? এখানে ধরো কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এর ভিতরে কোন ইলেকট্রন বিন্যাসটা আসলে সঠিক আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা দেখি সবগুলাই কিন্তু আসলে কি দেখো তো ভাইয়া, সবগুলাই হচ্ছে মানে একবারে এট এ টাইম আমরা দেখেই কিভাবে উত্তরটা ঠিক করতে পারি। তুমি বলো তো, এগুলো কিন্তু সবগুলাই কাইন্ড অফ হচ্ছে ডি ব্লক মৌল, কাইন্ড অফ না আসলে ডি ব্লক মৌল। এবং একটা জিনিস তুমি ভালো করে একটু লক্ষ্য করো, সেটা আমরা কিন্তু জানি যে কপারের ইলেকট্রন বিন্যাসটা অলরেডি একটু আহ্বায়নী দিকে ক্ল্যাশ করে। সো ওটার দিকে তুমি প্রথমে নজর দিলেও দিতে পারো, বাট তার আগে আমি যে জিনিসটাতে নজর দিতে বলবো, সবগুলাই ডি ব্লক মৌল, সবগুলাই ইলেকট্রন ত্যাগ করে আছে। সো ধরো যখন একটা ইলেকট্রন ত্যাগ হয় তখন নিশ্চয়ই সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা এস অরবিটাল থাকলে, যদি সেটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর হয়, সেখান থেকে ইলেকট্রন ত্যাগ হবে। এবং আমরা এদের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, ফেরামের ইলেকট্রন বিন্যাসটা আমি যদি একটু ছোট্ট করে দিই তোমাকে, 26, হ্যাঁ, তাহলে এখানে আর্গন নিয়ে নিলাম, মানে 1:2, 2:2p6, 3:3p6 পর্যন্ত। তারপরে চলে যাই হচ্ছে 3d6, 4s2, এরকম না, বা 4:3d6 যাই বলো না কেন এরকম। তাহলে আমি যদি এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করাই, তাহলে কি এখান থেকে প্রথমে ইলেকট্রন ত্যাগ হবে না? আমি যদি এখানে 3টা ইলেকট্রন ত্যাগ করাই, তাহলে ওখান থেকে একটা, তারপরে এখান থেকে যাবে। জিঙ্ক যদি করাও তাহলে কত? 30 মানে কত? আর্গন, তারপরে হচ্ছে ভাইয়া মানে 18 হইলো, তারপরে 4s2, তারপরে হচ্ছে কত? 3d10, এরকম। এখান থেকে যদি জিঙ্ক 2+ করো, এখান থেকে আগে ইলেকট্রন চলে যাবে না? আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতেছো? মানে আগে কি এসটা ফাঁকা হবে না? এস ফাঁকা হবে। বাট তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এদের প্রত্যেকের কাছে এস এর পূর্ণ ইলেকট্রন আছে। এই যে এস এর পূর্ণ ইলেকট্রন আছে, এস নাই কোথায়? এই যে এখানে 4sটা কত করে দেওয়া আছে? 0 করে দেওয়া আছে। তো এস এ পূর্ণ ইলেকট্রন কেমনে থাকতে পারে ভাই? এখানে যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন ত্যাগ করে রাখছে, তাহলে তার মানে তো অবশ্যই এগুলা ভুল। এগুলা কি? ভুল ভুল ভুল। তাহলে সঠিক উত্তর হওয়ার একমাত্র যোগ্য দাবিদার কে? সি। রাইট অ্যান্সারটা হচ্ছে সি। ক্লিয়ার কিনা? ওকে, নিম্নের যৌগে কয়টি সিগমা বন্ধন বিদ্যমান আছে? এই যে সিগমা বন্ধন বিদ্যমান, এই টাইপের যৌগ যেটার কথা বলছে, এখানে যেটা আমরা কাজ করতে পারি খুবই সিম্পল। এই যৌগটাকে আমরা একটু ভেঙে লিখবো। একটা সিম্পল মানে ইও আছে, কি বলবো আমি, যে সিম্পল ট্রিকও আছে, চলো ওইটাও দেখাচ্ছি, নো প্রবলেম। সিঙ্গেল বন্ধন যেখানে, সেখানে মাস্ট বি সেটা সিগমা। যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, সেখানে মিনিমাম একটা সিগমা, বাকিগুলো হচ্ছে পাই। মানে জাস্ট মিনিমাম না, একটাই সিগমা, বাকিগুলো হচ্ছে পাই। এখানে কার্বন, এই যে হাইড্রোজেন, এই যে কার্বন, এখানে ডাবল বন্ড, এই যে কার্বন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে চলে আসো, আমি যদি এখান থেকে সিগমা বন্ড তোমাকে কাউন্ট করে শিখাই, তাহলে এই যে এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সিগমা বন্ধন আর 2টা পাই। এই যে এখানে একটা পাই, এই যে এখানে একটা পাই, তাহলে 7টা সিগমা বন্ধন, তাই না ভাইয়া? ডি। এছাড়াও এই যৌগটাকে যদি তুমি আসলে সংকেত আকারে লিখো, তাহলে কিরকম ভাবে লিখতা বলো তো? সংকেত আকারে লিখলে কার্বন এখানে কয়টা? 1 2 3 4, 4টা কার্বন, C4 কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন কয়টা? 1 2 3 4, 4টা হচ্ছে হাইড্রোজেন। তো একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো যে অ্যালিফেটিক যৌগে, এই যৌগটা কি অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক বলো তো? অ্যালিফেটিক অবশ্যই, মানে এখানে যেহেতু আমাদের কি নাই, অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধন, একটা সিম্পল শর্টকাট বুঝছো, ইজ ইকুয়ালস টু মোট পরমাণু, জয়টা পরমাণু থাকবে, মোট পরমাণু -1। তো সিগমা বন্ধন এখানে কত? এখানে মোট পরমাণু কয়টা? C4H4, মানে কত? 8টা না? 8টা -1 মানে কয়টা? 7টা সিগমা বন্ধন থাকবে। দেখো ওইটাই আছে। রাইট আনসারটা কোনটা হবে? 7টা। একটা সিম্পল টোটকা দেখালাম, ঠিক আছে? আসলে এটা কিন্তু টোটকা। ওকে, দেখো 7টা। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোন যৌগে sp3 হাইব্রিডাইজেশন আছে? এই টাইপের যে যৌগ, এই যৌগগুলোর ভিতরে sp3 হাইব্রিডাইজেশন কোন যৌগে আছে? আচ্ছা, এখানে কিন্তু আমরা অলরেডি পরের যে চ্যাপ্টারটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখানে আসছি, হ্যাঁ। এবং এখানে যখন আমাকে বলতেছে যে কোন যৌগে আমাদের sp3 কি বলে যে আমাদের যে আছে, কি বলে যে কোন যৌগে আমাদের sp3 হাইব্রিডাইজেশন আছে। সো দেখো, প্রত্যেকটা জৈব রসায়ন, জৈব যৌগে সংকরায়ন নির্ণয় করার টেকনিকটা দেখো, খুবই সহজ, তোমার জন্য এটা কিন্তু কাজে লাগতে পারে, হ্যাঁ। জৈব যৌগে সংকরায়ন জৈব যৌগে সংকরায়ন নির্ণয়ের টেকনিকটা কীরকম? হাইব্রিডাইজেশন নাম্বার না, হাইব্রিডাইজেশন নাম্বার এটার কথা মাথায় রাখবা। হাইব্রিডাইজেশন নাম্বার এটা যদি হয় হচ্ছে 1, তাহলে 1 তো হইতে পারে না, মিনিমাম হবে হচ্ছে 2, তাহলে সংকরায়ন হবে কত? sp। এটা যদি হয় 3, তাহলে সংকরায়ন হবে হচ্ছে sp2। এটা যদি হয় হচ্ছে 4, তাহলে সংকরায়ন হবে হচ্ছে sp3।
এটা সংকরণ যদি হয় হচ্ছে 5, নর্মালি জৈব রসায়ন এটা 5 হয় না, তাহলে সংকরণ হবে হচ্ছে sp3d এরকম। ঠিক আছে, তো এই যে হাইব্রিডাইজেশন নাম্বার বা সংকরায়নটা নির্ণয় করার ইফেক্টিভ উপায়টা কি, সংকরণ নাম্বারটা নির্ণয় করার ইফেক্টিভ উপায় কি? জৈব যৌগের সংকরণের জন্য হাইব্রিডাইজেশন নাম্বার সমান হচ্ছে সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন। তো জৈব রসায়নের ক্ষেত্রে কোনো একটা কার্বনের ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন থাকে না। যদি সেটা একটা স্টেবল জৈব রসায়ন হয় তাহলে সেখানে লন পেয়ার ইলেকট্রন কত হয় বলো তো? 0 হয়। তার মানে সেখানে সিগমা বন্ধন কাউন্ট করলেই হয়েছে, সিগমা বন্ধন কাউন্ট করলেই হয়েছে। তাহলে দেখো এই যে CH4 যে যৌগটা লিখছিলাম, এই যৌগটার ক্ষেত্রে কার্বন 1 2 3 4 এমন না, C6H6 যেটা লিখছো এটা অবশ্যই হচ্ছে এরকম যৌগ হবে, C6H6 বেনজিন। এখানে দেখো তো, এখানে তো বুঝাই যাচ্ছে যে এই কার্বনের একটা তো মিনিমাম পাই বন্ধন আছে, এই কার্বনেও দেখো তো সেম না, এখানে ধরো 3টা আছে, তাহলে যৌগটা মিলে এরকম সেম না। বাট এই যে এখানে দেখো এই কার্বনের কথা যদি চিন্তা করি, এই কার্বনের 4টাই সিগমা বন্ধন, 1 2 3 4, তার মানে এখানে উত্তর হতে হবে কত? 4 + 0 হুইচ ইজ অ্যাকচুয়ালি 4। 4 মানে হচ্ছে আমার sp3 সংকরায়ন, এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে। sp3 সংকরায়ন আছে কোথায়? যেটা হচ্ছে এখানে। এখানে কিন্তু থাকবে না, কেন? কারণ এখানে প্রত্যেকটা কার্বন, ধরো এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন বা এই যেটাই ধরো না কেন, তার কিন্তু 4টাই সিগমা বন্ধন না। এই যে একটা সিগমা, একটা হাইড্রোজেনের সাথে সিগমা, আর একটা এখানে সিগমা, আর একটা কি পাই, প্রত্যেকটাই দেখবে এরকম হচ্ছে। এখানেও দেখো তো এটা CH2, এখানে একটা CH2 হবে, ধরে নাও হবে। আচ্ছা, তো এই কার্বনের জন্য 2টা হাইড্রোজেনের সাথে 2টা সিগমা, আর একটা সিগমা হচ্ছে এখানে, তাহলে 3টা সিগমা হচ্ছে। তার মানে 3টা সিগমা হচ্ছে, জাস্ট পাই বন্ধন তো আমার কাউন্ট হবে না, লন পেয়ার ইলেকট্রন থাকলে কাউন্ট হইতো। তাহলে 3টা সিগমা মানে কি আসলে? 3 হচ্ছে তার হাইব্রিডাইজেশন নাম্বার। 3 হাইব্রিডাইজেশন নাম্বার মানে হচ্ছে sp2 সংকরায়ন। এখানেও পাবা যেটা, সেটা হচ্ছে 3, তার মানে sp2 সংকরায়ন। এখানে পাচ্ছ দেখো 2টা হাইব্রিডাইজেশন নাম্বার, কারণ হাইড্রোজেনের সাথে একটা আর এখানকার একটা, বাকি তো 2টা তো পাই, তার মানে এখানে হচ্ছে sp সংকরায়ন। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কোনটা আসলে? সঠিক উত্তর হচ্ছে কোনটা? এ, CH4 বা মিথেন। দেখো মিথেন। ওকে, ডি উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? অলরেডি করে ফেলছি। এসে কয়টা আমাদের? একটাই, ও নিজেই উপশক্তি স্তর, ও নিজেই হচ্ছে অরবিটাল। পি এ কয়টা আমাদের? 3টা, যেহেতু সেখানে 3টা অরবিটাল, ইলেকট্রন যেতে পারে কত? তার ডাবল মানে 6টা। ডি এ কয়টা আমাদের? 10টা ইলেকট্রন যেতে পারে, মানে তার অর্ধেক হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, মানে 5টা। এফ এ যেতে পারে 14টা, তার মানে সেখানে হচ্ছে 7টা। সো ডি এ তাহলে কয়টা হচ্ছে আমাদের? 5টা। ওকে, নিচের কোন যৌগে সর্বাধিক নিঃসংযোজক ইলেকট্রন রয়েছে? সর্বাধিক নিঃসংযোজক ইলেকট্রন রয়েছে কোন যৌগে? এই যৌগের উত্তরটাতে একটু খালি ভুল করা আছে, সেটা হচ্ছে ভাই এরকম হবে, হ্যাঁ, PCl5। সো দেখো, তুমি যদি এটা দেখো, আমি যদি প্রত্যেকটা তোমাকে ড্র করে দেখাই, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও। সালফারের আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে অক্সিজেনের সমান করেই থাকে। সো অক্সিজেনের কয়টা থাকে ভাই বলো তো? অক্সিজেনের থাকে হচ্ছে ভাই আমাদের 6টা থাকে। সো 6টাকে যদি তুমি দিয়ে দাও, 6টার ভিতরে তো কাজে লেগে গেছে কয়েকটা, কাজে লেগে গেছে না? কাজে লেগে গেছে, তো এখানে একটা একটা করে কাজে লাগছে, তার মানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে কয়টা আছে? 1 জোড়া আছে, কারণ বাকি তো 4টা তো কাজে লেগে গেছে, তার মানে এখানে এতগুলা আছে। পানির ক্ষেত্রে যদি চিন্তা করো, পানি, তার মানে অক্সিজেনের মাথার উপরে খালি 2টাই থাকবে, এমন না? 2টাই আছে। PCl5 এর ক্ষেত্রে যদি চিন্তা করো, এখানে দেখলে তোমার চোখ চড়ক গাছ হয়ে যাবে রীতিমতন। চলো আমরা হচ্ছে আগে অ্যামোনিয়াটা দেখে ফেলি। অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, লন পেয়ার ইলেকট্রন মাত্র 1 জোড়া থাকে, এবং সেটা হচ্ছে এই যে মাথার উপরে। দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন দেখো আমরা PCl5কে দেখবো ভাই। PCl5, Cl, 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 প্রত্যেকটা ক্লোরিনে ভাই কয়টা করে ইলেকট্রন আছে বলো তো? 1 2, মানে পুরা হচ্ছে 3 জোড়া করে ইলেকট্রন আছে প্রত্যেকটা ক্লোরিনে। ফসফরাসের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, প্রত্যেকটা ক্লোরিনে কয়টা করে আছে? 3 জোড়া করে আছে। মানে এখানে 3টা, 3 জোড়া, এখানে কয়টা? 3 জোড়া, এখানে 3 জোড়া, বুঝছো? তাহলে 5টা ক্লোরিনে আসলে কত জোড়া আছে? একটাতে যদি 3 জোড়া করে থাকে, 5টা ক্লোরিনে আসলে 15 জোড়া আছে, 15 পেয়ার ভাই। বুঝতেছো তুমি জিনিসটা? তাহলে সব থেকে সঠিক উত্তর, সবাইকে ছাড়িয়ে যাবে কে? PCl5 আমার, PCl5। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। কোন যৌগটির বন্ধন কোণ ছোট? বন্ধন কোণ ছোট, মাথায় রাখবা, সংকরায়ন যত বড় হতে থাকবে, সংকরায়ন যত বড় হতে থাকবে, বন্ধন কোণ ছোট হতে থাকবে। আমি তোমাকে বিষয়টা বুঝাই। ধরো কার্বন ডাইঅক্সাইড, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। কার্বন ডাইঅক্সাইড, CH ট্রিপল বন্ড CH, অথবা বেরিলিয়াম ফ্লোরাইড, যে যৌগগুলো লিখলাম,
সবই যে যৌগগুলা, এই যৌগগুলাতে সংকরায়ন পাবা হচ্ছে তুমি sp, বন্ধন কোণ পাবা হচ্ছে তুমি 180 ডিগ্রি। ঠিক আছে, আমি আবার কিছু যৌগ লিখতেছি, দেখো। এবার পাবা হচ্ছে তুমি এই যে যৌগ, সেটা হচ্ছে BF3 BCl3, এরকম যে যৌগ, এগুলাতেও তুমি সংকরায়ন পাবা কি ভাইয়া? সংকরায়ন পাবা হচ্ছে ধরো sp2, বন্ধন কোণ পাবা হচ্ছে 120 ডিগ্রি পাবা। দেখো সংকরায়ন বাড়তেছে, বন্ধন কোণ কি হইতেছে? কমতেছে। ঠিক একই রকম যদি আমি এখানে লিখি হচ্ছে CH4 মিথেন, অ্যামোনিয়াম NH4 প্লাস, অ্যামোনিয়াম আয়ন, এগুলাতে তুমি সংকরায়ন পাবা হচ্ছে sp3, বন্ধন কোণ হবে হচ্ছে ভাই 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। দেখো সংকরায়ন বাড়লে বন্ধন কোণ কি হবে? ছোট হবে। এখন সেম সংকরায়নে বন্ধন কোণ কখন ছোট হয়? একই সংকরায়ন, যেমন আমি ধরো এটা লিখলাম, তো এরপরে লিখলাম হচ্ছে অ্যামোনিয়া, লিখলাম হচ্ছে ভাই আমি অ্যামোনিয়া NH3, তারপরে লিখলাম হচ্ছে ভাই আমি পানি, এগুলারও কিন্তু সংকরায়ন আমার sp3 হবে, এটারও সংকরায়ন আমার sp3 হবে, পানিরও সংকরায়ন আমার sp3 হবে। কিন্তু এদের ভিতরে বন্ধন কোণে ছোট বড় হবে না? অবশ্যই হবে। কেন? কারণ লন পেয়ার ইলেকট্রন, এখানে আছে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন, এখানে আছে কয় জোড়া? 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন, 2 জোড়া। তার মানে যেখানে লন পেয়ার ইলেকট্রনের সংখ্যাটা আসলে বাড়তে থাকবে, তার বন্ধন কোণ আরো ছোট হবে। তার মানে বন্ধন কোণের সিরিয়ালটা হবে হচ্ছে এরকম এরকম। সেম সংকরায়নে বন্ধন কোণ তার বেশি হবে যার ভিতরে লন পেয়ার ইলেকট্রন নাই। লন পেয়ার ইলেকট্রন আছে মানে বন্ধন কোণ ছোট হয়ে যাবে। লন পেয়ার ইলেকট্রন যত বেশি থাকবে, বন্ধন কোণ আরো সব থেকে ছোট হবে। এই যে পানি, এটা কত হয়? 107। এই যে যেটা মানে সরি অ্যামোনিয়া 107, এর পানিটা কত হয়? 104। বুঝতেছো জিনিসটা? ক্লিয়ার কিনা? তাহলে এই ছিল এখানকার কাহিনী। তার মানে এটা সঠিক উত্তর কি হবে? ডি বা পানি। ডি বা পানি। এই যে দেখো পানি, ভুল দেওয়া ছিল, আমি এটাকে সঠিক করে নিছি আর কি। ওকে, লুইস অম্ল নিচের কোনটি? লুইস অম্ল, লুইস ক্ষার চিনতে হলে আমাদেরকে লুইস তত্ত্বটা একটু বুঝতে হবে, নাথিং স্পেশাল, এটা খুব কঠিন কিচ্ছু না। লুইস ক্ষার, লুইস অ্যাসিড। লুইস ক্ষার হচ্ছে যাদের লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ারটাকে LON বুঝায়, আমি LN দিয়ে লিখতেছি, হ্যাঁ, ইলেকট্রন থাকে, দিতে পারে, মানে ইলেকট্রন কি করে? ওরা দেয়। এবং যাদের লন পেয়ার ইলেকট্রনের ঘাটতি আছে, যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, তারা কি? লুইস অ্যাসিড। এমন সো দিতে পারে এমন কে? এই যে ধরে নাও, এই যে অ্যামোনিয়া NH3, এর কাছে একজোড়া লন পেয়ার ইলেকট্রন আছে না? ঠিক একই রকম হচ্ছে ধরে নাও পানি, লন পেয়ার ইলেকট্রন আছে না? এরা ঠিক একই রকমভাবে গ্রহণ করতে পারবে কে বলো তো? ধরে নাও BF3, এর কিন্তু বোরনের কিন্তু 6টা ইলেকট্রন, মানে 6টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, 8টা কিন্তু ফিল আপ হয়নি। তার মানে ও কিন্তু চাইলে এক জোড়া নিতে পারবে। ঠিক একই রকমই হাইড্রোজেন প্লাস আয়ন, ওর কাছে কিন্তু কোনো ইলেকট্রনই নাই, ও কিন্তু এক জোড়া নিতে পারবে। ঠিক একই রকমভাবে আমি যদি চিন্তা করি AlCl3, অ্যালুমিনিয়ামের কিন্তু 6টা ইলেকট্রন ফিল আপ হয়েছে, 8টা না, তার মানে ও এক জোড়া ইলেকট্রন নিতে পারবে। এই হচ্ছে এখানকার কাহিনী। তাহলে এখানে দেখো তো এর ভিতরে কে আছে? এই যে দেখো BF3, রাইট অ্যান্সার কোনটা? BF3। ওকে, চলো পরেরটা দেখি। এখানে বলতেছে সিলভার অ্যামোনিয়া যুক্ত সিলভার ক্লোরাইড, মানে ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড এই যৌগের নামটা, অণুটিতে সর্বমোট বন্ধন সংখ্যা কয়টা? এটা আসলে ভুল দেওয়া ছিল, আমি এটাকে সঠিক করছি। হ্যাঁ, সো এখানে যে কাহিনীটা সেটা হচ্ছে ভালো করে বুঝো। অ্যামোনিয়া যুক্ত এটার বন্ধনটা কেমন? সিলভারের প্লাস আছে, এর সাথে আসলে অ্যামোনিয়া এক জোড়া, এখানে হচ্ছে আরেকটা অ্যামোনিয়া ভ্যা এক জোড়া, এরকম। এর সাথে আসলে কে বন্ধন গঠন করে আছে? ক্লোরাইডটা মাইনাস। তার মানে আমি যদি বলি বন্ধন সংখ্যা কাউন্ট করব এখন, তাহলে প্রত্যেকটা অ্যামোনিয়ার ভিতরে আসলে 3টা করে কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। তার মানে এখানে 3টা, এখানে 3টা, কয়টা হলো আমার? 6টা। এই একটা বন্ধন দিয়ে সিলভারের সাথে যুক্ত আছে, এই একটা বন্ধন দিয়ে সিলভারের সাথে যুক্ত আছে, তার মানে আরও 2টা। মানে প্রথমে হচ্ছে 3 গুণ 2, এটা কই থেকে পেলাম? অ্যামোনিয়া থেকে। এবার অ্যামোনিয়া অণুগুলা সিলভারের সাথে 2টা সন্নিবেশ সমযোজিতায় যুক্ত আছে, তার মানে 2 প্লাস এই যে সিলভার যে আয়নটা, সেটা তো ক্লোরাইড আয়নের সাথে কি একটা আয়নিক বন্ধনে যুক্ত আছে, তার মানে হচ্ছে 1। ইন টোটাল আর বন্ধন কি আছে? আর বন্ধন নাই। তাহলে কত হচ্ছে ভাই বলো তো? 6 + 8 + 1 মানে হচ্ছে 9, 9টা বন্ধন। রাইট অ্যান্সারটা কোনটা? 9টা বন্ধন, 9টা বন্ধন। ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা? ইলেকট্রন আসক্তির ক্রম বলছে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি,
ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এর একটা ব্যতিক্রম দেখা যায়, বিশেষ করে এই ব্যতিক্রমটা দেওয়া আছে এবং ব্যতিক্রমটা তো ভুল করে লিখছে, কেমন লাগে বলো তো? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা সব থেকে বেশি হয়, ফ্লোরিনের থেকেও, ব্রোমিনের থেকেও, আয়োডিনের থেকেও। এটা কেন ঘটে, এক্সেপশনটা ঘটার কারণটা কি, আমি কারণটা একটু বলে দিই, ব্রিফ করে দিই, খালি ব্রিফ করে দিই। সেটা হচ্ছে আপেক্ষিক নিউক্লিয়ার চার্জ, চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব ক্লোরিনের থেকে ফ্লোরিনে বেশি হয়। তাই চার্জ ঘনত্ব ক্লোরিনের থেকে যেহেতু ফ্লোরিনে বেশি হয়, তাই ইলেকট্রনকে সে সহজে প্রবেশ করার বদলে একটু ধাক্কা দিয়ে বসে, একটু বিকর্ষণ করে বসে, সেজন্য ফ্লোরিনের তড়িৎ মানে ইলেকট্রন আসক্তিটা একটু কম হয়। বাট ইলেকট্রন আসক্তির কথা বাদ দিয়ে যদি আমরা ইলেকট্রন নেগেটিভিটির কথা চিন্তা করি, ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি, তখন কিন্তু এই ক্রমটা এক্স্যাক্ট সেমই হয়, যে ফ্লোরিন সব থেকে বেশি, তারপর ক্লোরিন ভা, তারপরে ব্রোমিন ভা, তারপরে আয়োডিন, তখন কিন্তু এটা ঠিক হয়। সেই দুইটা ক্রম সম্পর্কে বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা। তাহলে এখানকার ক্রমটা কি হবে বলো তো? ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে এইটা ক্লোরিনের সব থেকে বেশি, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে এটা। রাইট অ্যান্সারটা হচ্ছে কোথায়? এই যে এটা। এটা রাইট অ্যান্সারের, এটা রাখি নাই আমি, কারণ এটাকে ওইটা ও দিয়ে রাখছিল, তাই তো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে, চলো পরেরটা দেখি। এই যে একটা যৌগ, যৌগের সিগমা বন্ধন কয়টা? একটা টোটকা শিখাইছি না, টোটকা কাজে লাগাবা না এমনিই করবা, ইচ্ছা তোমার। চলো আমি টোটকাটা দিয়ে যদি কাজে লাগাই, কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা কার্বন। হাইড্রোজেন কয়টা? 3 আর 1 4, 4 আর 2 6, 6টা। তার মানে টোটালে যৌগ হচ্ছে 9টা, মানে মৌল মানে পরমাণু হচ্ছে 9টা, মোট পরমাণু -1 মানে হচ্ছে কয়টা আমাদের হবে? 8টা। তাহলে রাইট আনসারটা হবে কত? 8টা। সঠিক উত্তরটা চলো দেখি, এই যে 8টা, দেখছো? চলো এটাকে ভেঙে দেখি আসলে সঠিক কিনা। এই যে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন ডাবল বন্ড, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। আচ্ছা, যদি তাই হয় তাহলে চলো দেখে ফেলি এবার। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, রাইট আনসার কত? 8। মিলতেই হবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। চলো পরেরটাই যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা বলে, কোনটিতে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করতে পারে না? নিচের কোনটি পারে না? এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা পড়ছিলাম না, কাইন্ড অফ ওখানকার একটা কোয়েশ্চেন। দেখো কি পড়ছিলাম আমরা, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে পেলো হারানো কিছুর আগে। এই সো হাইড্রোজেন, এই যে এটা কি? সক্রিয়তা বৃদ্ধি, আসলে সক্রিয়তা বৃদ্ধি কোথায়? এদিকে যত বাড়বা উপরের দিকে সক্রিয়তা কি পাবে বলো? বৃদ্ধি পাবে, বুঝছো? যত উপরের দিকে যাবা সক্রিয়তা বৃদ্ধি পাবে। তো এখন এই জিনিসটা বোঝায় হচ্ছে এরকমই, যে কারণ নিচের কেউ তার উপরকে কখনো রিপ্লেস করতে পারে না। ধরো আমি যদি বলি পটাশিয়াম যদি চায়, পটাশিয়াম এখানে যে আছে সবাইকে রিপ্লেস করতে পারবে, বাট এই যে সোডিয়ামই এই পটাশিয়ামকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? আবার এই ক্যালসিয়ামই এই পটাশিয়ামকে রিপ্লেস করতে পারবে না, ম্যাগনেসিয়ামই পটাশিয়ামকে রিপ্লেস করতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম কোন একটা যৌগ থেকে। তাহলে বলো সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে হাইড্রোজেনকে রিপ্লেস করতে কি পারবে না? কে? এই যে এরা যারা আছে সবাই পারবে, কপার আর সিলভার হচ্ছে পারবে না। কপার আর সিলভারের ভিতরে কে আছে এখানে? কপার। তাহলে রাইট আনসারটা কি হবে বলো তো? কপার হবে। সঠিক উত্তরটা হবে হচ্ছে ভাইয়া কপার। ক্লিয়ার কি জিনিসটা? এটাও ভুল দেওয়া ছিল, এটা তারা অ্যালুমিনিয়াম দাগায় রাখছিল, বাট অ্যালুমিনিয়াম হবে না, কপার হবে। ওকে, এরপরে দেখো নিম্নের কোনটি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস? তো করাইছি অলরেডি। Fe2+ মানে আসলে ইলেকট্রন আছে তাহলে কয়টা এখানে? 24টা, 26টা থেকে 2টা চলে গেছে, আর্গন দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে 3d6 আর 4s2 ছিল, ওই 4sটা কত হয়ে আছে? 0 হয়ে আছে, এটাই তার ইলেকট্রন বিন্যাস। তার মানে 3d6 4s 0 তো নাই, দেখো এগুলা কোনোটাই না। 4s আছে, কেন 4s থাকবে ইলেকট্রন? দুইটাই তো চলে যাবে। তাহলে রাইট আনসারটা হচ্ছে এ। সঠিক উত্তরটা হচ্ছে ভাইয়া এ। চলো পরের কোশ্চেনটা দেখি। নেক্সট যে কোশ্চেনটা বলে, কোন ধাতুসমূহ অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল আসলে কারা? ডি ব্লকের ধাতু যাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে ডি অরবিটালটা আংশিক পূর্ণ।
ডি অরবিটাল মৌল, ডি ব্লক মৌল যাদের স্থিতিশীল আয়নে ডি ব্লক মৌল, কোন ব্লক মৌল হবে? যাদের ডি ব্লক মৌল যাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ, ফাঁকাও থাকা যাবে না, অরবিটাল আংশিক পূর্ণ, ফাঁকাও থাকা যাবে না, আবার সম্পূর্ণ আংশিক পূর্ণ, ফাঁকাও থাকা যাবে না, আবার পরিপূর্ণও থাকা যাবে না, মানে ডি এক থেকে 9 অবধি থাকতে পারে। ইলেকট্রন বিন্যাসে কিন্তু না, তাদের মানে মৌলের ইলেকট্রন বিন্যাসে না, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে। আচ্ছা, যাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ, হ্যাঁ আংশিক পূর্ণ, তবে কি ইলেকট্রন বিন্যাসে আর কি। ওকে, সো রাইট আনসারটা হচ্ছে কি, এই যে এটা ডি অরবিটালটা আংশিক পূর্ণ। ওকে, আচ্ছা পরেরটাতে যাই, চলো। নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তি কত? ওরে বাবা, অনেক কঠিন কোশ্চেন তাই না ভাই? বলো তো কত, পারবা না তোমরা এটা? পারার কথা তো। নিষ্ক্রিয় যে গ্যাস সমূহ, এদের কি কোনো ইলেকট্রন বিন্যাসের মানে ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা বা আমাদের আয়নীকরণ শক্তি তো মেলা বেশি, ইলেকট্রন আসক্তি কত? 0। মানে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির কথা মাথায় রাখবে একটা জিনিস, এটা একটার উল্টা হয়। যার আয়নীকরণ শক্তি বেশি তার ইলেকট্রন আসক্তি মেলা কম। আয়নীকরণ শক্তি যার বেশি, ওর অবশ্যই ইলেকট্রন আসক্তিটা কি হবে? রিভার্সলি প্রপোর্শনাল হবে, মেলা কম হবে। ঠিক আছে, তাহলে বলো এদের আয়নীকরণ শক্তি তো অনেক বেশি, একবারে অসীমের কাছাকাছি। অসীমের কাছাকাছি হওয়ার জন্য 1 / অসীম মানে আসলে কি হয়? ওটা 0 হয়ে যায়। আয়নীকরণ শক্তি যেহেতু অনেক বেশি, তাই ইলেকট্রন শক্তি কত হয়ে যায়? 0 হয়ে যায়। এবং 0 বলেই তো কোনো ইলেকট্রন গ্রহণ করে না বা ত্যাগও করে না, তাই না? নিম্নের কোন যৌগটি অক্টেট নিয়ম মেনে চলে না? অক্টেট নিয়ম মেনে চলে নাকি? এই দেখো সালফারের কিন্তু সর্বপ্রথম শক্তি স্তরে আছে হচ্ছে 6টা ইলেকট্রন। এই যে হাইড্রোজেন একটা একটা করে শেয়ার করছে, মানে ঠিকই ওর 8টা ফিল আপ হয়ে গেছে। BF3, এই যে দেখো বোরনের, এই যে ফ্লোরিন কিন্তু 3টা ঠিকই হচ্ছে ফিল আপ করে নিছে, বাট বোরনের আসলে 3টা করে ইলেকট্রন শেয়ার করে কয়টা হয়েছে বলো তো? 6টা হয়েছে, 8টা ফিল আপ হয়নি। তার মানে সঠিক উত্তর কিন্তু এটাই। নাইট্রোজেনের 5টা থাকে, 3টা হাইড্রোজেন মিলে 8টা ফিল আপ আছে। ফসফরাসের 5টা থাকে, 3টা ক্লোরিন মিলে 8টা ফিল আপ আছে। হয়নি কার? বিতে, BF3। সেজন্যই তো ও একজন ইলেকট্রন নিতে পারে, সেজন্যই তো হচ্ছে লুইস অ্যাসিড। কি? লুইস অম্ল। পরেরটা দেখি। C2H2 অণুটিতে 2টি কার্বন পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? 2টি কার্বন পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত? CH বলো কয়টা? 8টাই না? 8টাই না? কার্বন পরমাণুর ভিতরে ইলেকট্রন সংখ্যা যেটা, কেমনে? চলো তো দেখি। কাহিনী হচ্ছে জিনিসটা তো এরকমভাবেই ঘটে। কীরকমভাবে ঘটে? কার্বন কার্বন ট্রিপল বন্ড ঘটে। ও, 2টি পরমাণুর মধ্যে, দেখো কি বলছে, C2H2 তে দুটি কার্বন পরমাণুর মধ্যে, এর আর এর ভিতরে কয়টা? এই যে 1 জোড়া, এই যে 2 জোড়া, 3টা বন্ধন মানে কত রে ভাইয়া? 6টা। 3 জোড়া মানে কয়টা? 6টা। সো এই যে জিনিস হুট করে আউট হয়ে গেছিল, দেখছো এই জিনিস। আচ্ছা, HCH এই ঘটনায় ঘটে আছে না? এখানে কি এরকমভাবেই কি এই 3টা বন্ধন না? এরকমভাবেই তো, এই যে ক্লিয়ার কি জিনিসটা? আশা করি ক্লিয়ার। সো বুঝা গেছে 6টা, এই যে 6টা। ওকে, গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সংকরায়ন কি? কার্বনের 2টা রূপভেদ আছে। কার্বনের রূপভেদ কয়টা বলো? রূপভেদ 2টা। একটা হচ্ছে ভাই গ্রাফাইট, আর একটা হচ্ছে ভাই হীরক। আরও পাওয়া গেছে, ফ্লুরাইন টুরাইন পাওয়া গেছে, বাট ওগুলা পরে। গ্রাফিন পাওয়া গেছে। সো গ্রাফাইট যেটা, সেটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে রাখো। একমাত্র অধাতব ইলেকট্রনীয় পরিবাহী, একেবারে খুবই এক্সক্লুসিভ একটা ইনফরমেশন। অধাতব ইলেকট্রনীয় পরিবাহী, হীরক যেটা, সেটার কথা মনে রাখো। সেটা তো হচ্ছে জানো ডায়মন্ড অনেক বেশি প্রয়োজনীয়। অধাতব ইলেকট্রনীয় পরিবাহী কেন জানো? কারণ এখানে sp2 সংকরায়ন ঘটে এবং একটা অসংকরিত অরবিটাল থাকে, মুক্ত ইলেকট্রন থাকে একটা। আর এখানে এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, এটা হচ্ছে অপরিবাহী। বিদ্যুৎ পরিবহন যেহেতু করে না, এখানে থাকে হচ্ছে sp3 সংকরায়ন, কোনো মুক্ত ইলেকট্রন নাই।
এই ক্লিয়ার জিনিসটা। সো sp3 সংকরায়ন, আর গ্রাফাইটটা তাহলে কি সংকরায়ন? sp2 সংকরায়ন। কোথায় আছে এটা? এই যে ডিতে, গ্রাফাইটে sp2 সংকরায়ন। দেখছো কি করছে? গ্রাফাইটে প্রতিটি কার্বনের সংকরণ দিয়ে রাখছে ওরা sp3, উল্টা দিয়ে রাখছে। চলো তোমাকে আমি এটা কোশ্চিন ঠিক করার প্রসেসটা বলি। কোশ্চিন ঠিক করার প্রসেস হচ্ছে, স্মার্ট বোর্ড তুমি ব্যবহার করতে শিখবা এরকম করে। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, চলে আসলো এটা। এখন বা আরেকটু প্রো লেভেলে শিখবা, চলো একটু প্রো লেভেলে শিখাই। ধরে নাও এটাকে সরাই দিলাম, ওকে, এটা রাখলাম। হ্যাঁ, তো এবার দেখো আমি এটাকে এটা দিয়ে ফিল আপ করবো। কী দিয়ে ফিল আপ করবো? এই কালার দিয়ে ফিল আপ করবো। হ্যাঁ, এই কালার দিয়ে ধরো ফিল আপ করতেছি। সো তা এই যে দিয়ে দিলাম, চলে আসছে। ঠিক আছে, এবার এটাকে অথেন্টিক লাগবে, অনেকটা লাগবে, মানে পুরোটা না লাগলে অনেকটাই লাগবে। চলে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে নিলাম সাদা দিয়ে আমি এটাকে ফটোকপি করার চেষ্টা করব। যে এখানে কি ছিল? বি ছিল হচ্ছে sp3। দেখছো কি সুন্দর চুরিবিদ্যা? কিন্তু চুরিবিদ্যা না, আসলে আমি তোমাদেরকে ঠিকটা শিখাচ্ছি যে আসলে এটা কি সংকরণে সংকরিত বলো তো? sp2 সংকরণে সংকরিত। সো এটাকে আমরা এখন আর আলাদাভাবে এখন এটাকে হলুদ দিয়ে প্রত্যেকটা লিখতে যাব না। হ্যাঁ, তাও যখন বললা তখন লিখে দিলাম, বাট এটা কি হবে? sp2 হবে। ক্লিয়ার? রাইট অ্যান্সারটা? ওকে, বুঝে গেছো আশা করি। চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা বলে, নিম্নের কোনটিতে আয়নিক সমযোজী সন্নিবেশ? 3 ধরনের বন্ধনী বিদ্যমান, আয়নিক আছে, সন্নিবেশ আছে, সমযোজী আছে। CH2 শুধুই হচ্ছে কি আছে? C ডাবল বন্ড S, C ডাবল বন্ড S, সমযোজী আছে। NaCl শুধুমাত্র আয়নিক, সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, আয়নিক বন্ধন। অ্যামোনিয়াম ক্লোরাইড পেয়ে গেছি। অ্যামোনিয়াম ক্লোরাইডে কেমন দেখো তো? 3টা হাইড্রোজেন, এই যে এরকম, আর একটা হাইড্রোজেনের সাথে সন্নিবেশ, প্লাস এই যে প্লাস যেটা তৈরি হইলো, এ প্লাসের সাথে একটা Cl মাইনাস, আয়নিক বন্ধন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী করে এই যে এটা হচ্ছে সমযোজী, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বা সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে 3 ধরনের বন্ধন আছে কোথায়? অ্যামোনিয়াম ক্লোরাইডে। কোথায় ভাইয়া? সঠিক উত্তরটা অ্যামোনিয়াম ক্লোরাইডে। রাইট আনসারটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডে কি? 3টাই হচ্ছে আয়নিক বন্ধন বলতে পারো, সমযোজী বন্ধন বলতে পারো। ফেরিক ক্লোরাইড একটা সমযোজী যৌগের মতন কাজ করে, ঠিক আছে? সো এটা তুমি আয়নিক বন্ধন বা সমযোজী বলতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে কি? সি। নেক্সট কোশ্চেনটা দেখি চলো। জিঙ্ক ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর নয়। ব্লক মৌল হলেও অবস্থান্তর নয় কেন? কারণ ওই যে জিঙ্কের যখন ইলেকট্রন বিন্যাসটা আমরা জিঙ্ক 2+ স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করবো, 28 থাকে না? 28, ওটা কি হয় জানো? আর্গন হওয়ার পরে ডি অরবিটালটা কি থাকে? 3D ফুলফিল থাকে, 3D10 থাকে। সো আমরা শিখলাম কি? যে পরিপূর্ণ তো থাকা যাবে না, কি হবে বলো তো? হয় আংশিক পূর্ণ থাকবে, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আংশিক পূর্ণ থাকবে, ফাঁকাও থাকা যাবে না, পরিপূর্ণ থাকা যাবে না। এটা তো পরিপূর্ণ আছে, তাই অবস্থান্তর না। ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ থাকে। এক্স্যাক্টলি রাইট অ্যান্সারটা কোনটা? বি। সঠিক উত্তর হচ্ছে দেখো বি। নেক্সট কোশ্চেনটা দেখি চলো। পানিতে কোন ধরনের বন্ধন আছে? পানিতে H2O, পানির ভিতরে, নিজের পানির অণুর ভিতরে কি আছে বলো তো ভাই? এই যে এরকম টাইপের মানে সমযোজী বন্ধন আছে। এবং একটা পানির অণু আরেকটা পানির অণুর সাথে কি বন্ধনে থাকে আসলে বলো তো? আরেকটা পানির অণুর সাথে কি বন্ধনে থাকে? হাইড্রোজেন বন্ধনে থাকে, হাইড্রোজেন বন্ধনে থাকে। তাহলে এখানে কোন বন্ধন আছে? সমযোজী বন্ধনও আছে, আবার হাইড্রোজেন বন্ধনও আছে। তাহলে কি? সমযোজী এবং হাইড্রোজেন বন্ধন। রাইট অ্যান্সার কোনটা? বি। চলো দেখি, সঠিক উত্তর হচ্ছে দেখো বি। এবং তোমাদের এই ছিল হচ্ছে টোটালে এই 2টা চ্যাপ্টারের উপরে যতগুলো কোশ্চেন আসছে আমাদের এই গুচ্ছ প্লাস হাজি দানেশের আগে, যখন সেপারেট সে ভর্তি পরীক্ষা নিত তখনকার, সেগুলো সলভ। সো আশা করি বুঝতে পারছো, এবং যারা শেষ পর্যন্ত আসো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমাদের এত ভর্তি পরীক্ষাগুলো চলে যাচ্ছে একটার পরে একটা, সবগুলাতেই তোমরা পার্টিসিপেট করতেছো। একটু নিজেকে অ্যানালাইসিস করো যে এতদিন হয়ে যাচ্ছে, তারপরে এখন পর্যন্ত কেন একেবারে কাঙ্ক্ষিত ফলাফলটা আসতেছে না। আমাদের তরফ থেকে তোমাদের জন্য সবসময় সাপোর্ট, দোয়া, ভালোবাসা সব থাকবে। যে কোনো কিছুর জন্য আমাদেরকে রিচ করতে পারো, উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ। আর তোমাদের জন্য এতটুকুই বলবো যে তুমি কেমিস্ট্রি যেরকমভাবে পড়তেছো, ফিজিক্স সেরকমভাবে পড়ো, ম্যাথ সেরকমভাবে পড়ো, মানে ইফোর্ট দাও। ইফোর্ট যদি দাও ভাইয়া, ইনশাল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি কখনোই তোমাকে ফিরিয়ে দিবেন না। তিনি তোমাকে তোমার যোগ্য জায়গায় ইনশাল্লাহ পৌঁছে দিবেন। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।